ভাষালিপি আয়োজিত কবিতা ও কথায় অনুষ্ঠান শুরু করছি। শুভ সন্ধ্যা। আজকে আমাদের সঙ্গে আছেন মণিশঙ্কর বিশ্বাস, আছেন কল্পশ্রী বন্দ্যোপাধ্যায়, সৌভ চট্টোপাধ্যায় ও কুণাল বিশ্বাস। এনারা কবিতা পড়বেন আর এদের সাথে কথায় আছে সুরিত শহীদুল্লাহ আর আমি নবনীতা। তো আজকে আমাদের প্রোগ্রাম একটা অদ্ভুত, কারণ অনেক বহু দূর থেকে আছেন। এটাই হচ্ছে এখনের এই অনলাইন বা নেটের যুগ, যে সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মণিশঙ্কর, ঢাকা থেকে আছেন শহীদুল্লাহ, এবং ভারতেরও নানান শহর থেকে আছেন, সৌভ আছে দিল্লি থেকে। ফলে আজকের আমাদের অনুষ্ঠান একেবারেই আন্তর্জাতিক। অনুষ্ঠান শুরু করছি। আমরা কি কবিতা দিয়ে শুরু করব? আগে কবিতা পড়া হবে, তারপর কথা হবে। হ্যাঁ, আমরা মনে হয় সবাই মিলে এক রাউন্ড কবিতা পড়ে তারপরে আসি। সেটাই মনে হয় যে আমরা প্রথমে এক রাউন্ড কবিতা পড়ে মানে শুনে নিই সবার থেকে, তারপর আমরা আবার গল্পে ফিরবো, আড্ডায় ফিরবো। তাহলে প্রথম কবিতা মণিশঙ্কর বিশ্বাসের কাছে শুনতে চাইছি। মণিশঙ্কর, মণি, কিছু পড়ো তুমি, তোমার পছন্দ মতনই। আচ্ছা, পুরনো লেখাই পড়ছি। হ্যাঁ, কোথা থেকে পড়ছো? চন্দনপিড়ি থেকে পড়ছি প্রথম। আচ্ছা, হ্যাঁ, বেশ বেশ, খুব ভালো বই। একদম প্রথম কবিতাই পড়ছি প্রথমে। তোমাকে। এখানে তোমার কথা বলে না কেউ, বনের ভিতর গ্রীষ্ম ছাউনির খুঁটি সংঘর্ষময় বুনো ফুল চেপে ধরে আপ্রাণ। অখিল গুপ্ত সমিতির কেউ একজন মনে হয় নিজেকে, পশুর জল খাবার শব্দে কিছু দূর উড়ে একটি চিল আবার স্থির হয়ে বসে ঝুঁকে পড়া গাছের ডালে, যেন কোথাও অন্য এক স্থিরতার কথা ছিল, জলতল ছুঁয়ে থাকা ঢিলঘিরে জলের বৃত্তের মতো। এখন ফিরে ফিরে দেখা ধূসর পাহাড়ের গা ঘেঁষে দাঁড়ানো মেঘের সারি, সূর্যের কোলের কাছে পশুবালকের তামাটে গ্রাম, টলমল পাথরের ছায় একটি দল ছুট ভেড়ার আর্তনাদ, বস্তুত আমাদেরই প্রেম। তেমন করে তো ঠিক করে কিছু রাখিনি। সূত্র এক, তোমার ম্যাজিক আমি কিছু কিছু বুঝি। চাঁদ হতে জ্যোৎস্নায় শান্ত অবতরণের পর কয়েকটা সাদা ফুল ভিজে ঘাসের উপর পড়ে থাকে। একদিন আমাকেও এইভাবে ফাঁকা মাঠের ভিতর খড়কুটো জেলে দিয়ে নিরালা বাড়ির দিকে ফিরে যেতে হবে। দুই, দীর্ঘ বাতাসের নিচে ছোট ছোট ফুল ফুটে আছে, যেন তোমার মুখের পরে আলো। আমি এই সব গেঁথে নিতে চাই। অস্থি বিশারদ যেরকম একটি হাড়ের থেকে পূর্ণ কঙ্কালের বিবরণ পেশ করে। খুব সুন্দর। নশ্বর, কোথাও যেও না তুমি, আমার হৃদয়ে থাকো। চার্চ দিনে ভোরবেলা যেরকম ঘন্টা পড়ে, সেই মতো কাপা কাপা জল, জলের ওপারে নীল নীলাভ জঙ্গল, আর বাঁশির সুরের মতো একটানা পথ। কত দূরে যাওয়া যাবে এই পথে? প্রশ্ন করি আর দেখি রেশম চাষির পাগড়ির মতো আকাশে উজ্জ্বল মেঘ, দুটি মেঘের মধ্যবর্তী সেতু, একটি পাখির ঝাঁক, এই ধর্মবোধ। এবার থাক, অন্য কেউ পড়ুক নাকি? না না, তুমি ওই একটা অনুরোধ ছিল, ওই যে চন্দনপিড়ি থেকে আরশিনগর শেফালি এই কবিতা দুটি শুনতে চাই। তার আগে পঙ্কজ বলেছে বাবাকে নিয়ে লেখা কবিতাটা শুনতে চায়। আচ্ছা, না, অনুরোধ সবসময় তোমার হাত, মানে তুমি তোমার মতনও করতে পারো। ওই যে ও আবার লিখেছে, মনিদা আপনার বাবাকে নিয়ে লেখাটা শুনতে চাই। হ্যাঁ, তো তুমি পরেও পড়তে পারো এগুলো, আর তোমার ইচ্ছে মতনও করতে পারো, সবসময় অনুরোধ রাখা যায় না। আবার রাহুল লিখেছে, মনি নতুন লেখাও দু একটা পড়ো।
সেটা পরে পরে হবেই, আমরা একটা রাউন্ড করে এসে নতুন লেখাতে যেতে পারি। ঠিক ঠিক ঠিক। তো আমি আগে চন্দনবিড়ি থেকে পড়িনি, পরে পঙ্কজের কথা মতো ইয়েটা হ্যাঁ পড়ছি হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ শেফালি না, কোথায় শেফালি রয়েছে কে জানে, আমি আসলে খুব একটা অর্গানাইজ না আজকে। শেফালি আগে পড়ি। হ্যাঁ। নক্ষত্র জাহাজে এসেছিলে নীল গম্ভীর উপত্যকার, যেসব ফুলের কথা লিখি তারা সব কুয়াশার সন্তান মৃত। এখন তোমার মুখ ঝাপসা কান্নার মতো, তবু ভালো লাগে সব ফেরিঘাট, সুখী বাঁধাকপি বোঝাই ট্রাক, মিনারের নিচে পায়রার ঝাঁক, তোমাকে যে অবিস্মরণীয় করেছে সে এই মন। আর শাশ্বতী আর একটা কি কবিতার কথা বলছিল শেফালি ছাড়া? আরশিনগর। তোমার দেহের কাছে কালো জল শান্ত হতে বলে, আরো বলে মুখ দেখো জ্ঞান এরকম। সোনার কঙ্কন ওই রোদ পড়ে আসে দ্রুত, ঘোরানো রাস্তায় উঠে যায় মেষপাল স্পন্দমান যেন শুয়োপোকা। পাহাড়ি ফাটলগুলি এত দূর থেকে বোঝাই যায় না স্পষ্ট করে, তাই আজ কোনো কথা নয় এই নীরবতা আমাকে মোছায় বহু মলিন অক্ষরে। এখন ঘাসের পরে টুকরো টুকরো কাজ, ঝুঁকে পড়ে মুখ দেখি মনে হয় প্রতিটি আমার মুখ তোমার। এই পর্যন্ত থাক, এবার সবাই পড়ুক, নাকি পঙ্কজের বাবা কবিতাটা পড়ে আমার পর্বটা শেষ, এই পর্ব শেষ করি? হ্যাঁ সেটাও হয়। হ্যাঁ হুম হুম হুম। কবিতার নাম বাবা। এখন তোমার হাতে নেই বাজারের থলি, শীতের প্রথম ফুলকপি টমেটো হাঁসের ডিম, ইলেকট্রিক বিল কিষাণ বিকাশ পত্র কিছু নেই ওই হাতে। বুকের বাঁদিকে শুধু ফাঁকা এক মাঠ, রোদ্দুর সেখানে তার খেলা দেখায়, শিরীষ গাছের মাথায় নামিয়ে রাখে গহনার বাক্স। যে পথ নদীর দিকে চলে গেছে তুমি তার জানালায় দাঁড়ানো মেঘ, বৈকুণ্ঠের মতো নীল আকাশের নিচ দিয়ে হেঁটে যাচ্ছ এখন সম্ভবত ফরিদপুরের দিকে। বাস। কি সুন্দর কবিতাটা, দারুণ। থ্যাংক ইউ। ঠিক আছে, মনির কাছে আমরা আবার ফিরে আসবো কবিতা শুনতে। তাহলে এখন আগে কবিতা হয়ে যাক, তাই জন্য কল্পর্ষির কাছে বলছি, কল্পর্ষি তুমি তোমার পছন্দ মতন যা পড়বে তুমি শোনাও। হ্যাঁ, আমি ছোট ছোট কয়েকটা কবিতা পড়ি, আমার ব্যথা নিরোধক চাঁদ। হ্যাঁ হ্যাঁ পড়ো। প্রথম কবিতা ব্যথা নিরোধক চাঁদের। সৌন্দর্য। আবার উঠেছে জেগে আকাশের অসামান্য নীল, তারাদের উল্টো পিঠে এই সন্ধে হাওয়া, যেন সে তাকিয়ে আছে প্রণয়ের ছল, জলপিপাসার মতো পথিকের কণ্ঠরুদ্ধ। কবিতার নাম হচ্ছে রাষ্ট্র। না বোঝার প্রশ্নে ম্লান, যেন মৃত, যেন সে বধির, রহস্যের খুব কাছে এসে ফিরেছে মানুষ আজ নতমস্তক, তার গ্লানি বেতন বাহিত প্রাণ ধারণের। ফলত মশ করে মুখে মুখে শোষণের ইতিহাস নিয়ে বাঁচে আরো অন্ধকার, ম্যালেরিয়া বেঁচে থাকে, ভোরের ম্যাথর এসে কচুবনে কামান চালায়। এই কবিতার নাম হচ্ছে স্বীকারোক্তি। শাশ্বতী পড়তে বলছে। হত্যার ফ্যাসাদে জাগি স্ত্রীলোকের বাসি বিছানায়, জাগি আমি প্রতিদিন শান্ত আজকাল, শীষের অক্ষর জিভে
যাই তথ্যের গভীরে আরো, জনে জনে বন্ধুদের বলি, ডেকো না আমাকে আর সবান্ধব আনন্দ সন্ধ্যায়। গুপ্ত হত্যা মনে পড়ে, মনে আসে চক্রান্তের আলো, চলেছে বাঘের পিঠে ইহভর সন্ধে কাল। নারী হত্যায় জেগে প্রতিটি মৈথুন কালে কথা বলি নিচু মনে, অসহায় নিজেকে জাগাই। তুমি তো তপতি পাল, তাল তাল শোনা, ইশারা লাস্যের মতো মাংস অবয়ব, ব্যথা ও সৌন্দর্যের মাঝে দু এক কলম লিখি, এই কথা পাপ আর অপরাধ পুলিশের মতো। ছোট্ট কবিতার সম্পর্ক ছিন্নাকে। আয়ুর অমৃত শুধু তিষ্ঠে ক্ষণকাল, তুমি যদি তাকে একবার ছোঁও আর তাকে না ছোঁও দুবার। শেষ কবিতা পড়ছি। রক্ষক। যদি শরীর সম্মতি পায়, তক্ষকের ডাকে জাগে অলস দুপুর। যদি কিশোরীর হৃদয় দৌর্বল্য তার পুতুল খেলায়, বর্বৌ বিয়ের মধ্যে যুগপথ জেগে ওঠে ব্যথা ও আরাম। যদি তার করতল স্পর্শ করে অন্ধ গানের স্যাদ, যদি ভাঙে গান, শরীরও ভেঙে যায় কিছু, কারাগার অনন্ত বৃষ্টির ভিতর। যদি সে মিলায় দূরে দূর কোনো দিগন্ত রেখায়, রক্ষকের মতো আমিও পিছনে যাব অরন্তু বিষাদ যাত্রায়। সুন্দর। এই খুব সুন্দর। একটা অনুরোধ আছে, সিন্ধু সৈকত পড়ার। কল্পশ্রী। ঘোরে দৃশ্য রূপরং, বরেণ্য আধার যান, চকিত মৃত্যু লাস্য হাস্যময়, মানি সিন্ধুতি। ভোর ভোর হেঁটে গেছি, পথপ্রান্তে উষা দেবী প্রত্যুষ সঙ্গম সেরে ফোকা সূর্য জন্ম দিলেন। ও পথেই একদিন মৃত অশ্ব কাঁচা রক্ত বায়ু ঠান্ডা করে আছে। বাহ, ঠিক আছে, আমরা কল্পশ্রীর কাছে আবার ফিরে আসবো। তাহলে এখন কবিতা সৌভর কাছে চলে যাচ্ছি। সৌভ, তুমি একটু পড়ো তোমার পছন্দ মতন কবিতা। আমিও এই সবাই প্রথম দিকের বই থেকেই পড়ছে, আমিও মায়াকানন থেকেই পড়ছি কয়েকটা আচ্ছা কবিতা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা পড়ো। হ্যাঁ, এগুলো তো এগুলো কোনো নাম নেই। কিসের একটা তো হচ্ছে, আচ্ছা, আমি বলছি কি সবাই যদি একটু নিজেদের মিউট করে নাও, শুধু সৌভর ইয়েটা খোলা থাক, আমরা মিউটে থাকি, তাহলে আওয়াজটা বোধহয়। আচ্ছা, এইখানে একটা কথা বলেছে, অবশ্য আমি জানি না, পঙ্কজবাবু বলছেন ওই পুরোনো বই থেকে পড়তে, সেগুলো আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে নেই। আহ দেখছি, আমি আমি একটু খুঁজে বের করে দিই, তারপর সেখান থেকে পরে দেখা যাবে। হ্যাঁ, আপাতত ইয়ে থেকেই পড়ি, মায়াকানন থেকেই কয়েকটা পড়া যায়। হঠাৎ চলকে ওঠে এই জল, যাকে তুমি নশ্বরতা বলো। আমি তাতে আঙুল ডুবিয়ে কেবলই পরখ করি কতটুকু উত্তাপ তার, কতদূর সে সইতে পারে আমার বেঁচে থাকার অভ্যেসটুকু। দেখতে দেখতে ফুরিয়ে আসে স্নানের সময়, চোখের আড়ালে যায় বেলা। টানা ওই বারান্দায় আবহাওয়ার পূর্বাভাস ঘুরে, তোমার হাতের চুড়ি, কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বার্তালাপ তুলে রাখি অন্য দেরাজে। বারবার ভুলে যাই যা কিছু আনার ছিল অফিস ফেরত, রুটি, দুধ, দুষ্প্রাপ্য বৈদেশিক ফল। দরজার বাইরে অন্যমনস্ক হাওয়া, বৃষ্টির দাগ ধরা একটি সকাল পুনরায় ফিরে আসছে, পাখি নিয়ে, আলো নিয়ে, পরিচিত অনুষ্ঠান নিয়ে। আমি রোজ ভুল পথে বাড়ি ফিরি, দূর থেকে দেখি মৃগশিরা নীল হয়ে জ্বলে আছে ছাদের ওপরে। দোতলার বারান্দায় কে যেন টাঙিয়ে রাখে অপেক্ষার ছায়া, ছোটখাটো অভিমান, রংচটা স্নানের তোয়ালে। এদিকে কি বৃষ্টি হলো? এখানে কি বৃষ্টি হয় রোজ?
ঘুরে দেখি কিভাবে পায়ের ছাপ চলে গেছে পিছনে, অনেক দূরে, জন্মেরও আগে। এত দূর হেঁটে আসা, সিঁড়ি বেয়ে ওঠা, এসব সহজ নয়। আমাকে বিস্মিত করে আমার প্রতিভা। সমস্ত দিন শুধু কড়া নাড়ি, সমস্ত দিন তুমি এসে দরজা খুলে দাও। ধ্রুপদীর লিরিক আর অভ্যেসের মাঝামাঝি আমাদের দু কামরার ফ্ল্যাট। আমি তার দেয়ালে পেরেক পুঁতি, সন্ধে হলে জেলে দিই আলো, জানলার পর্দাগুলি টান টান করে রাখি, ভাবি একদিন তোমাকে দেখাবো নির্মেঘ বারান্দা জুড়ে সরু সরু ফাটলের দাগ, দেখাবো আসবাবের অপেক্ষায় কিভাবে অন্ধকার ফুটে থাকে জানলার পাশে, বালি ও গন্ধক ঝরে, বাথরুমের কল থেকে সারাদিন ঝরে যায় চোখের আড়ালে। তবুও সমস্ত চিঠি এবারের ঠিকানায় আসে। নাচের মাস্টার আসে উপরের ফ্ল্যাটে, ঘুঙুরের শব্দে রোজ ঘুম ভেঙে যায়। শাশ্বতী 12 নম্বর কবিতাটা পড়তে বলছে, একটা দেখি। ও, এক মুখ আলো নিয়ে অচেনা মানুষ আজ ভেসে আছে জলের ওপরে। এই স্নিগ্ধ দৃশ্যটির আগে বিপদের আরো বহু সম্ভাবনা প্রচ্ছন্ন রয়েছে। রয়েছে দাম্পত্য ঈর্ষা, কলহ বিবাদ কিংবা পরিষ্কার খুনের ইঙ্গিত। এমনকি এর পরও ময়না তদন্ত সহ পুলিশের আবশ্যক ঝামেলা রয়েছে। কিন্তু এখন পূর্বাপরের এই দোলাচলে লোকটির বিন্দুমাত্র হেলদোল নেই। দু একটি লাজুক মাছ মাঝে মধ্যে এসে নাক মুখ ঠুকরে দিয়ে চলে যাচ্ছে ফের। জলজ গুল্ম তার পা ধরে টানছে আরো অন্ধকার কুঠুরির দিকে। জলের আঘাতে অল্প অল্প কেঁপে উঠছে তার নিরুত্তেজ শরীর। বাজারের থলি হাতে আমিও দাঁড়িয়ে আছি জলের পাশেই, অপেক্ষা করছি কখন তীব্র একটি চিৎকার আমারই গলা চিড়ে উঠে আসবে আর ছিন্ন ভিন্ন করে দেবে এই স্থির বিস্ময়ের ঘোর। আচ্ছা, নিঃশব্দে অতিক্রম করি, ঠিক আছে। আচ্ছা, এটা নিঃশব্দে অতিক্রম করি থেকে পঙ্কজবাবু যেমন বললেন 23 নম্বর কবিতাটা। রুবাইকে গল্প বলি, বানিয়ে বানিয়ে অনেক কথাই বলি, আর সেও সরল বিশ্বাসে সব মেনে নেয়, চুপ করে শোনে। তারপর ঘুমে চোখ ঢুলে আসে, আমার কথাও ক্রমশ জড়িয়ে যায়। ভাবি এত বিশ্বাসের ভার ভাষা কি সইতে পারবে? মাঝরাতে ঘুম ভেঙে দেখি সারা ঘর আলোয় থমথম করছে। রুবাইয়ের শিয়রের কাছে ভাষা তার সাজ খুলে অস্ত্র শস্ত্র ফেলে চুপ করে বসে আছে, চোখে জল। এই অবধি থাক, আবার আরেকটু পড়ো। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি। এই বইগুলো যদিও আমার অনেকদিন আগেকার, কিন্তু একটা দুটো কবিতা এখান থেকে বোধহয় পড়া যায়। এটা একদম আগেকার, মানে অনেক আগে 2009 সালে বেরিয়েছিল অনন্তর ঘরবাড়ি হাতিঘোড়া ও অন্যান্য বলে। সেখান থেকে একটা দুটো কবিতা পড়তে পারি। দুটো কবিতা পড়ছি সেখান থেকে। এই কবিতা বইটাকে আমি এখন পড়লে একটু মজাই লাগে, কিন্তু যাই হোক। হ্যাঁ, পড়ো। এই বইটার নাম ঘরবাড়ি দাবা খেলা নৌকো বিহার। অনন্তর ঘরবাড়ি রাত্রি দিনময় টানা খোলামেলা। সেখানে বসন্ত হাওয়া, বিড়ালির নখ আর ঘোড়ার চাবুকে খুব জমে ওঠে খেলা। কিছু দূরে দেখা যায় কুয়াশায় সাদা পুরনো কেল্লার মাঠ, গড়খাই, মারহাট্টা ডিচ। ভুতুরে ঘোড়ার খুরে ধুলো ওড়ে, সকালেও রাতে ঘুরে যায় বিদেশি নাবিক। অনন্ত বউয়ের সঙ্গে দাবা খেলে, হাতি খায়, ঘোড়া খায়, রাজা ও মন্ত্রী খেয়ে ফেলে। পড়ে থাকে চাঁদ, নৌকো, অধোগতি নারীদের মুখ। অনন্ত বউকে বলে, কবিতা, আজকে ভেবেছি যাব নৌকো বিহারে। শোনো, প্রেত বাক্য ধাতু চোখ ততক্ষণ অহেতু ঝরুক। সেই শুনে টেরিটি বাজার থেকে ছুটে আসে 3 জন বুড়ি লাঠি হাতে। বলে, আমাদের ভুলে গেলে? কথা ছিল যাব একসাথে। হাওয়ায় লণ্ঠন দোলে, পর্দা ওড়ে, হাতের চেটোয় লাল উল্কি দাগ আবিষ্কার করে অনন্ত আয়নার সামনে কিছুটা অবাক। পরেরটা নাম ডাইনির সঙ্গে ভালোবাসা। ডাইনির চুল ছিল অনন্তর খাতার ভিতরে, ছিল চাঁদ প্রচন্ড শিমুল। আজ এতদিন পরে বেরোলো তক্ষক হয়ে, জুড়ি গাড়ি হয়ে।
নায়েবের জুতো হয়ে, খোঁজা হয়ে, মুচ্ছুদ্দি হয়ে। দিঘি সুতানুটি গ্রাম গোবিন্দপুরে বেজায় মোচ্ছব হলো, খেলা হলো পাশা ও পুকার। অবশেষে অনুকূল দিনে বন্দরে শোনা গেল বৈদেশিক জাহাজের ভোঁ। তখন ডাইনির সঙ্গে অনন্তর ভালোবাসা হলো চিতপুরে। এটুকুই। ঠিক আছে, ঠিক আছে, আবার আসবো আমরা হ্যাঁ, হ্যাঁ। শুভর কাছে। এখন আমাদের এখানে সর্বকনিষ্ঠ নিজেই বলেছে, কুণালের কাছে শুনতে চাইছি আমরা কবিতা। সত্যি কুণাল অনেক ছোট, পড়ো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, পড়ো, তোমার পছন্দ মতন পড়ো। আমার লেখার সংখ্যা তো প্রথমত আমার লেখার স- আমার আমার হ্যাঁ, আমার লেখার সংখ্যা তো খুব কম করে আহ, কুণাল দেখো, একটু প্রবলেম হচ্ছে, তোমার কানেকশন প্রথমে একটু কয়েকটা লেখা প্রবলেম পড়ছি। হচ্ছে। আচ্ছা, পড়ো। সংখ্যক লেখা। ঝিলের জলে সেগুন গাছের টলমল ছায়া, প্রত্ন উপন্যাসের নায়িকা বিছিয়ে দিয়ে করে উঠল এক ইতিহাস। ভঙ্গিমা ও চলনে এক একটি স্কুটার। দফাদার বাড়ির গোয়ালে খড়ের গাদা থেকে সাপে ধরা ইঁদুরের আরতি কেঁপে কেঁপে আসে। এই দৃশ্য থেকে ছুটি নিয়ে ভিতর উঠোনে ঢুকি। অবশ্য কালোয় ছেয়ে আছে এপ্রিল সন্ধ্যা। শান বাঁধানো মেঝে, তার উপর খেজুর পাতা, পানের বরজ খানিক দূরে লণ্ঠন আলো মেলে আছে স্মৃতি। ইতিহাস বইয়ের পাতা খুলে উঠে আসছেন সম্রাট অশোক ও হলধর গোপ। ভ্যান গেগেরই 14 সংখ্যক কবিতা। রুগ্ন পাতাদের উপর প্রথম হিমের ফোঁটা এসে পড়ে। নিজের প্রিয় ছাতাটির সাথে কি অমোঘ সম্পর্ক লিখে বোঝাতে পারি না। তক্তপোষের সাথে, ব্যবহৃত বিছানার চাদরের সাথে, মায়ের পুরনো আয়নাটির সাথে, এমনকি সেই কবে উড়ে যাওয়া ভাঙা দ্বারটির সাথে যে সম্বন্ধ তা শব্দের অধিক। দেরাজের ভিতর কিছু বাতিল পয়সার নমুনা। সেই কবে হয়তো নিজের কিশোরী বউটির জন্য আলতা সিঁদুর কিনতে গিয়ে দোকানির কাছে ওই সব ছোট ছোট চাকতি ফেরত পেয়েছিল বাবা। ওরা পড়ে আছে দৃষ্টির বাসন অনেক দূরে, যেন সবাই মিলে এক অভিনীত সময়ের আত্মা। অমর্ত্য আশঙ্কায় কেটে গেছে ইহকাল। জানালা থেকে শিউলি ফুলের গন্ধ ভেসে আসে হাওয়ায়। একটু পরে সবাই জেগে উঠবে। কোলাপসিবলের ফাঁক গলে টুক করে খবরের কাগজ এসে ঢুকবে। দুধওয়ালার হাক, ঠাকুরদার ছবির উপর এক টুকরো ভোর। ভোর সেও তো এক ফলাফল, অন্ধকার থেকে, শূন্য থেকে, সূর্যের কোক থেকে উঠে আসা। 17 সংখ্যক কবিতা। ভ্যান গগের প্রিয় রং থেকে 17 সংখ্যক কবিতা। আমি কেবলই স্মৃতির কাছে ফিরে যাই। যখন হৃদয় ও মস্তিষ্ক ছিল তৃণের সমান, সেই অন্ধকার ও বুনোফুল ঘেরা পাথরের দিন আমাদের সন্ততি কেঁদে উঠেছিল। মৃত্যুর আগে আমরা দেখেছিলাম সুবিশাল পাষাণের মুখ, অথবা সেই ক্রিটেশিয়াস বহু কোটি বছর পর আবার পৃথিবীতে চিনতে পারে না আর কিছুই।
অধুনা 5.5 ফুট তার দেহ, রাগে ভেঙে ফেলে সম্মুখের কাজ। স্খলিত প্রাণ নগরীর ঘাসে প্রয়াস কাতর, মনে মনে স্মরণ করে বিদায়ের চুম্বন, দূরতম বাস্তবের সাঁকো পুষ্প গুল্মময়। মাধবী, তুমিও সম্যক জানো সেই সব দিন, সেই মিনগন্ধ ও আরাম কেবলই রাত্রির প্রতি। ভ্যান গগের প্রিয় রং ছেড়ে সম্প্রতি আপন পাঠ ওয়েবজিনে প্রকাশিত আমার একটা কবিতা অনুষঙ্গ নামে রঘু রিকোয়েস্ট করেছে, অনুষঙ্গ বলে কবিতাটা। অনুষঙ্গ। ছিন্ন হও প্রেম, আমাকে সুযোগ দাও, এসো গান করি। বাতাবি সকল পটক জুড়ে ভের প্রথম ফুলকপি, আনাজ, আসন, জল, আমা সকলেই আলো। তোমাকে এক কথায় প্রকাশ সম্ভব নয়। জামরুল তলায় প্রসূতি সদনের ছাদে মেঘ করে আসে। শরাফ আলীর কবর, ফুটে আছে ঘুম। আমরা সকলে আজ ধীবর চরিত পড়ি। এই পথে আসে গাড়ি, পৌরাণিক চাকা, দেবতার, ঈশপের গল্প থেকে আচ্ছা, লেখার নাম কুণালের বোধহয় ছোট বউ। ইয়েটা একটু প্রবলেম হচ্ছে। ওই একই সঙ্গে আপন পাঠ ওয়েব প্রকাশিত। কুণাল, যদি সুযোগ হয় তুমি একটু মোবাইল সেট থেকে হ্যাঁ। ঢোকো। শোনা যাচ্ছে? কুণালের একটু প্রবলেম হচ্ছে, কথা কেটে যাচ্ছে কথা। মোবাইল তুমি থেকে একবার স্টুডিও লিভ করে, ও লিখছে যে একবার স্টুডিও লিভ করে আবার ঢুকতে পারো। হুম। দেখো, এবার বলো, আবার পড়ো হুম, দেখি। হুম, হুম, হুম। আজকে শ্রোতাদের খুব প্রস্তুত মনে হচ্ছে, প্রত্যেক কবিতার সাথে সাথে এক নতুন কবিতার অনুরোধ চলে আসছে, সবার হ্যাঁ, হাতে বইপত্র সেটাই। হচ্ছে। সবাই সবাই লিখছে তো, তারকা খচিত এই, সুতরাং সবাই প্রস্তুত হয়ে এসছে এই এই লেখা পড়তে বলবে। নে তুই বল, কুণাল ঢুকবে তারপর শুনবো আবার। তুই বল একটু ওদের সাথে না, আমরা তো যেটা নবনীতা দিয়ে আড্ডার শুরু ব্যাপারটা। করেছিলেন, যেটা বলে দেখি। হ্যাঁ কুণাল, এবার কি বলবে তুমি? শোনা যাচ্ছে? হ্যাঁ, তুমি যাচ্ছে। শেষ করো। শেষ করো, হ্যাঁ পড়ো। হ্যাঁ, আমি শেষ, হ্যাঁ এই পর্যায়ের শেষ লেখাটা পড়ছি। ছোট বউ। ঘন মেঘ ছুঁয়ে থাকা পুকুরের বন যেন তুমি, ওদিকে পাগল ঘোরে অবিরাম ছোটে, চকিতে লুকায় তার ক্ষত। তোমাকে শোনাবো তাই খুঁজেছি নতুন কোনো গান, সেখানে গোলাপ নেই, মালবেরি ঋত, ছোট ছোট ঘাসেদের ফুল ভোরবেলা ব্রতচারী করে। সেখানে দুপুরে খুব ছায়ানীল জলের মুকুর। ধীরে আসো চালা ঘরে, খড়ের গাদায় দেখো বিড়ালের ঘুম। বিকেলে তোমাকে নিয়ে ঘুড়ির মতন ঠিক উড়ে যাব দূরে। শহীদুল দা বলো এবার। খুবই সুন্দর, না খুবই সুন্দর হলো, মানে বলার কিছু নেই। যেটা বলছিলাম যে আজকে পাঠক যারা আছেন তারা বেশ প্রস্তুত হয়ে আছেন, সবার সামনেই বই আছে, মনে হচ্ছে তারা ঠিক নম্বর ধরে ধরে বলে দিতে পারছেন কোনটা পড়তে হবে না হবে। আমার একটা প্রশ্ন সবার কাছেই, যে যে নবনীতা দি যেটা বলে শুরু করলেন যে আমরা, এবং যেটা আসলে বাস্তব, আমরা প্রায় দুটো মহাদেশ থেকে 3টা দেশ থেকে এক জায়গায় হয়েছি আজকে, 5টা শহর থেকে এবং অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে পাঠকেরাও মিলিত হচ্ছেন তাদের কবিদের সাথে। এই যে কবিতাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ এক জায়গায় হতে পারছে, কবিতার এই শক্তি কিংবা কবিতার কাছে এই চাওয়া
কি অনেকটাই আরোপিত? আমরা কি এটা এই চাওয়াটা কবিতার উপরে আরোপ করি? কবিতার কি এই দায় আছে, নাকি কবিতা এই দায় বহন করতে পারে, নাকি কবিতা আসলে শেষ পর্যন্ত একজন নিঃসঙ্গ মানুষ আর একজন নিঃসঙ্গ মানুষের কাছে কিভাবে পৌঁছবে তারই চেষ্টা করে? সংক্ষেপে বলতে গেলে কবিতার কাছ থেকে তোমাদের প্রত্যাশাটা কি? কবিতার কাছ থেকে প্রত্যাশাটা কি তোমাদের, একজন কবি হিসেবে, পাঠক হিসেবে? কুনাল শুরু করতে পারো। আমি? আচ্ছা, বেশ। তো খুব কঠিন, একাধারে খুব কঠিন এবং মানে খুব সহজ প্রশ্নও বটে, কিন্তু কিছুটা আপতিক প্রশ্ন। আমি বরং অন্য একটা শিল্প মাধ্যমের, সম্পূর্ণ আলাদা একটা শিল্প মাধ্যমের একটা প্রসঙ্গ বা অনুষঙ্গ দিয়ে খুব সংক্ষেপে এটা বলবার চেষ্টা করছি। খুব প্রিয় চিত্র পরিচালক আব্বাস কিয়ারোস্তামির ক্লোজ আপ সিনেমার শেষ দৃশ্যই সম্ভবত, একদম যেখানে বাইকে করে যাচ্ছেন দুজন, হাতে ফুল আছে, পিঙ্ক কালারের গোলাপি রঙের ফুল আছে, এবং সম্ভবত আবহ সঙ্গীতে বেহালা বা চেলো বাজছে একটা। সেখানে সাবটাইটেলে একটা জিনিস দেখায় না, ইন দ্য টোটাল ডার্কনেস দেয়ার ইজ পোয়েট্রি অ্যান্ড ইট ইজ ফর ইউ। আমার মনে হয় এটাই সর্বশেষ কথা এবং প্রথম কথা এবং শুরুর কথা। এবং আমার এক্স্যাক্টলি পুরোপুরি কোট করতে, উদ্ধৃত করতে পারবো না। সৌভদারই নিঃশব্দ অতিক্রম করি বইটার শুরুতে, যেখানে উপনিষদের একটা অংশ বিশেষ কোট করা আছে এবং সৌভদার চমৎকার অনুবাদে কবিতা সম্পর্কে বা কবিতাকে যদি তর্কাতীতভাবে প্রাচীনতম এবং হাইয়েস্ট ফর্ম অফ আর্ট ধরা হয়, সর্বোৎকৃষ্ট শিল্প ধরা হয় যদি, তাহলে আমি মনে করি সৌগতার উদ্ধৃত ওই অংশটুকুই নিঃশব্দ অতিক্রম করি শুরুতে আমারও বক্তব্য, এবং আমি আমার তরফ থেকে এই মাহর্থিক হিসেবে আব্বাস কিয়ারোস্তামির সিনেমার ওই অংশটুকুকে উল্লেখ করলাম। যে কোনো অন্ধকারাচ্ছন্ন সময় তো সব সময়ই আমরা কখনো অন্ধকারটাকে দেখতে পাচ্ছি, কখনো অন্ধকারটাকে দেখতে পাচ্ছি না। যে কোনো মোমেন্টিক পোয়েট্রি আমাদের সঙ্গে আছে, শিল্প আছে, এটা থাকবেই। ভাস্কর চক্রবর্তীর একটা গদ্যের অংশই ছিল না, গদ্য কিংবা কবিতারই, গদ্য কবিতার একটা অংশ ছিল যে একদিন মানুষ মহাকাশযানে চড়েও কবিতা পড়বে, সামথিং লাইক দিস। আমার কবিতার ক্ষেত্রে বিষয়টা এরকমই মনে হয়, আদি অন্তহীন একটা বিষয়, অনন্ত প্রবাহমান একটা ধারারেখ প্রবাহ, এরকমই মনে হয়। অনেক ধন্যবাদ কুনাল। কুনাল যেহেতু শোভের নাম বলেছেন অলরেডি, আমরা তাহলে একটু শোভের কাছে যাই। আপনি কি বলছেন? আমার মনে হয় কি, কবিতা হচ্ছে সেই জিনিস যেটা একটা ব্যক্তিগত অনুভূতি বা ব্যক্তিগত সত্যকে একটা সার্বজনীন সত্যের রূপ দেওয়ার চেষ্টা করে, এবং এই চেষ্টাটাই কবিতা আসলে। মানে ওই যেটাকে বিন্দুতে সিন্ধু দর্শন বলা হয় না, মানে একটা ছোট কোনো ঘটনা দেখলাম বা আমার জীবনে ঘটলো, সেই বিন্দু থেকে শুরু করে সেটাকে একটা বৃহত্তর সত্যের জায়গায় প্রতিষ্ঠা করার যে চেষ্টা, ভাষার মাধ্যমে প্রতিষ্ঠা করার যে চেষ্টা, এইটার মধ্যেই কোথাও একটা কবিতা লুকিয়ে থাকে। অর্থাৎ একটা সামান্য মুহূর্তকে, একটা চলমান মিলিয়ে যেতে থাকা মুহূর্তকে যখন আমরা চিরায়ত করতে চাই, তাকে স্থায়িত্ব দিতে চাই, সেইখানেই কবিতার যাত্রাপথ শুরু হয়। আর এখানে আরেকটা জিনিস, আমার অনেক ছোটবেলা তখন স্কুলে পড়ি, আমাদের এক স্যার বলেছিলেন, একটা খুব চমৎকার কথা বলেছিলেন, সেটা আমি এখনো আমার মনে হয় কবিতা সম্পর্কে সেটা একটা খুব চমৎকার মূল্যায়ন। সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে ধরো তোমরা স্কুল থেকে বাড়িতে ফিরেছো, ফিরে দেখছো যে দরজাটা, শোয়ার ঘরের দরজাটা অল্প খোলা, পর্দাটা হাওয়ায় দুলছে, পর্দার ওপাশে তোমার কখনো মনে হচ্ছে মা শুয়ে আছে, কখনো মনে হচ্ছে কেউ নেই। এই যে পুরোপুরি না দেখা বা না বুঝতে পারা, কিন্তু তার মধ্যে দিয়ে একটা আকার ফুটে ওঠা এবং একটা প্রত্যাশার জন্ম হওয়া, এইটাই কবিতা।
তো এটা আমার খুব চমৎকার লেগেছিল এবং এই কথাটা আমার বারবারই মনে হয়, ওই যে যেটা কুণালও বললো যে খানিকটা বোঝা খানিকটা না বোঝার একটা ব্যাপার থাকে। ওইটাই মানে আমাদের মুহূর্তের জীবনে যখন একটা বড় কিছুর ছায়া পড়ে বা আমরা মনে করি যে কোনো কিছুর ছায়া পড়ছে, সেটাকে ভাষার মাধ্যমে ধরে রাখার, ধরতে চাওয়ার চেষ্টাটাকেই কবিতা বলে মনে হয়। আমরা কি একটু কল্পশীদার কাছ থেকে শুনি? হ্যাঁ, আমার কিরম মনে হয়, মানে কবিতা বা যে কোনো শিল্পই হোক না কেন, সেটা যুগ যুগ ধরে যদি ধরি, আমি ওই গেটসের বাবার মতো করেই বলবো যে সোশ্যাল অ্যাক্টস অফ আ সলিটারি পার্সন, সোশ্যাল অ্যাক্ট অফ আ সলিটারি পার্সনই বলবো। ধরুন যদি আমি প্রথম যে ওই গুহা গাত্রে যে একটা ছুটন্ত হরিণের ছবি এঁকেছিল, তো আমার তাকে কল্পনায় আমি তাকে খোঁড়া ভেবেছি সারা জীবন। আমার মনে হয়েছিল যে হয়তো সে শিকারে যেতে পারতো না, সেই প্রথম হয়তো মানে মা নিষাদ বলেছিল যে মেরো না, কেননা সে হয়তো যুদ্ধে যেতে পারতো না। তো একজন সলিটারি পার্সন, আমি সলিটারি কথাটার উপর জোর দিচ্ছি, নট লোনলি, সলিটারি পার্সন, সমস্ত জায়গা থেকে বিযুক্ত থাকেন তিনি। তার একটা সোশ্যাল অ্যাক্ট হতে পারে যে কবিতা লেখাটা একটা জিনিস। তবে কবিতায় সত্য সম্পর্কে যে সৌম্য যেটা বললো, বা ধরুন এই জায়গায় হয়তো আমার একটু দ্বিমত আছে, যদিও আমি সৌম্যের কবিতার খুব ভক্ত, মানে আমার খুব পছন্দের কবি এবং আমার প্রচন্ড মানে পক্ষপাতিত্ব আছে আমার পছন্দের কবি নিয়ে। আমি হয়তো বলি না সবাই ইয়েতে গিয়ে, ফোরামে গিয়ে, কিন্তু তাহলেও বলবো এই যে সত্য, এইটা কিন্তু খুব পরিবর্তনশীল। মানে এই কবিতার সত্যও পরিবর্তনশীল, কেননা সাহিত্যের সত্য পরিবর্তনশীল। মানে আমরা যদি মডার্ন লিটারেচার দেখি, তাহলে আমরা যদি তার আগের মানে ওল্ড লিটারেচার দেখি, সেখানে আমরা দেখবো ভগবান ছিল, সেখানে হয়তো দেখবো মানে বিভিন্ন অলৌকিক দৈবী জিনিস, তার উপরে একটা বিশ্বাস ছিল। মডার্ন লিটারেচার ধরুন আমি যদি বলি, মানে ধরুন যেটা এলো ধরুন ম্যাথু আর্নল্ড, টি.এস. ইলিয়ট, তারা এসে কিন্তু তাকে নিগেটই করল, মানে নিগেটই করল, কেননা তাদের কাছে সামনে মানে পরবর্তীকালে আরো এলো ধরুন মানে আমাদের কাছে সবচেয়ে বড় শত্রু, মানে বললো আর কি, কেউ কে যেন বলেছিল, আবার এখন মনে পড়ছে না, গড ইজ ডেড, ম্যাথু আর্নল্ডের কথা না, তার কথা মনে পড়ছে না এখন। বিশ্বাস করলো না, মডার্ন সাহিত্য এলো। কিন্তু আমি যদি তার পরবর্তীকালের ধাপ দেখি, তারা তাকেও মানে এই বিশ্বাসটাও তাদের ভেঙে গেছে। এই বিশ্বাস ভেঙে গেছে মানে মানে ধরুন এখন আর কোনো ইজমেও বিশ্বাস করছে না মানুষ। মানে ধরুন আমি যদি বলি ভগবান তো নেই, ইনস্টিটিউশন হিসাবে যদি কোনো মানে পলিটিসাইজ যে কোনো ইনস্টিটিউশন রয়েছে, তাকে আর মানুষ বিশ্বাস করছে না। তার হাত ধরে এসেছে তাদের সাহিত্য। শুধু সাহিত্য কেন, আমি কিছুদিন আগে আমার মানে আমি কিভাবে বলবো, মানে আমি একটা খুব ছোট উদাহরণ দিলে হয়তো আমি বোঝানো যাবে। সেটা হচ্ছে ধরুন আমি যখন ছোট ছিলাম, আমি কার্টুন বলছি, আমি হাদা মোদা পড়তে ভালোবাসি। তো হাদা মোদা খুব মানে মানে হাদা মোদা বা ধরুন বাটুল দি গ্রেট, সেটা কিন্তু মানে এটা এক্সিস্ট করে। আমার ছেলে পোকেমন দেখতে পছন্দ, তার মানে এই পোকেমন চরিত্রটা এক্সিস্টই করে না, এই চরিত্রটা এক্সিস্টই করে না। পোস্ট মডার্ন তাই এনেছে, মানে প্রবলেমের কোনো সলিউশন নেই, প্রবলেমকে আরো প্রবলেমেটাইজ করছে। এটাই হয়তো সাহিত্যের বৈশিষ্ট্য। সুতরাং সত্যও যুগে যুগে পরিবর্তিত হয়েছে, এইটুকু বলতে পারি আমি। পরে হয়তো অন্য কেউ বলুক। মানে এই যে সত্য যুগে যুগে পরিবর্তিত হচ্ছে, কবিতা অনেকটা তার ধারাভাষ্য হিসাবেও হয়তো আমাদের সামনে নিয়ে আসছে। কিন্তু কল্পশীদা, আপনার কি মনে হয় যে কবিতা নিজে কোনো সত্য উৎপাদন করতে পারে? আপনার কি মনে হয়? এটা নিয়েও একটা ধরুন মানে দ্বিমত রয়েছে। ধরুন মানে আমি এইভাবে বলবো যে ধরুন একটা জিনিস হচ্ছে যে কবিতা হতে পারে আমার জীবনের ভাষ্য, কিন্তু আমার জীবনের ক্রিটিসিজমও হতে পারে কবিতা। মানে কবিতা কেন, আমি সাহিত্য হিসেবেও বলতে পারি। বা এমন কিছু হতে পারে সাহিত্য যে আমার জীবনকে উন্মীলন করে। তো এই তিনটেই প্রভাব পসিবিলিটিসই থাকছে, এটা সাহিত্যেই শুধু নয়। ধরুন আমি যদি ক্রিটিসিজম সবসময় যে এরকম হবে যে তার নয় যে আমি একটা অন্য কোনো সলিউশন দেব, হ্যাঁ তা হয়তো নেই।
হ্যাঁ, কিন্তু হতেই পারে আর কি, মানে ইনফাইনাইট পসিবিলিটিস আছে। এইভাবে কিছু হয়তো বলে দেওয়া যাবে না বা দেখে দেওয়া যাবে না যে মুহূর্তের সত্য বা এইরকম। না ঠিক, আপনি যেমনটি বলছিলেন যে হচ্ছে সবাই যখন শিকারে গেছে তখন যে যেতে পারেনি সে হয়তো গুহায় ওই ছবিটা এঁকে রেখেছে, একটা ষাঁড়ের ছবি অথবা হরিণের ছবি। কোথাও কোথাও মানে আপনার সঙ্গে আমার মনে হচ্ছিল ওই যে সে সোশ্যাল অ্যাক্টে যে জয়েন করতে পারলো না তার কমিউনিটির সঙ্গে, ওই আঁকার মধ্য দিয়েও হয়তো সে ওই কাজে যোগ দিল মানসিক ভাবে। আর পাশাপাশি সে যখন ওই আঁকছে হরিণটাকে অথবা ষাঁড়টাকে, সে হয়তো তার নিজের ক্রিয়েশন হিসাবে সেটাকে ভালোও বেশি ফেলছে এবং সেখান থেকে হয়তো সে শিকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, হয়তো সেটাও এক ধরনের হতে পারে। মণিশঙ্কর দা, আপনার কাছ থেকে এবার শুনি। ওই কল্পশ্রী যেখানে শেষ মানে যেটা যে প্রশ্ন যে জায়গাটা আর কি উত্থাপন করলো যে একজন শিকারে যেতে পারেনি, সে ছবি আঁকছে। তো যে কোনো শিল্পই আসলে আমার কাছে তাই, মানুষ আর কি ধরুন আমরা কোথা থেকে কবিতাটা লিখছি, সবাই তো একটা জায়গা থেকে কবিতাটা লিখছি না। জীবন, এই যে জীবন আমাদের যে ধরুন প্রচলিত যে গড্ডালিকা প্রবাহ আর কি, তার বিরুদ্ধতা করা আর কি। মানে কবিতা লেখা আমার কাছে একটা ভয়ঙ্কর রাজনৈতিক অ্যাক্ট আর কি। মানে ও হতে পারে কেউ সবসময় হয়তো প্রেমের কবিতা লিখছে বা সে নানা রকম ভাবে হয়তো সমাজ বিযুক্ত একটা অবস্থানের কথা লিখছে, কিন্তু আমার কাছে আমার সবসময় মনে হয় যেন এইটা আর কি এক ধরনের বিদ্রোহ আর কি। সমাজ থেকে সমাজের যে প্রচলিত যে চাহিদা, সত্যি কথা বলতে কি কবিতা কোন রকম ভাবেই সেটা ফুলফিল করে না। মানে কোনো দিক থেকেই কবিতার কোনো ইউটিলিটি ভ্যালু নেই আমার মনে হয় আর কি। তবু কবিতা লেখা যখন আমরা শুরু করি আর কি, সম্ভবত প্রত্যেকেই আর কি এই দিক থেকে শুরু করি যে ওই আর কি জীবনটাকে আর একটুখানি সইয়ে নেওয়া আর কি। জীবন তো আসলে নানা রকম তার কি বলবো আর কি নানা রকম দিক রয়েছে। তো সেই সমস্ত দিকগুলো হয়তো একটুখানি সইয়ে নেওয়া যায় আর কি কবিতাটা লিখলে, এরকমই আমার মনে হয়। আমি খুব বেশি কিছু ভাবিনি এই নিয়ে। শহীদুল্লাহ হঠাৎ বেরিয়ে গেল, ও কি কোনো রকম প্রবলেম হলো? মানে মনে হয় কানেকশনের প্রবলেম হলো। ঠিক আছে, তারপর তুমি বলো। এই আর কি, আমি তেমন করে কিছু ভাবিনি কবিতা কেন, মানে এটা কিভাবে আর কি সোশ্যাল অ্যাক্ট তো অবশ্যই একজন সলিটারি মানুষের, কিন্তু এই যে প্রথম যেখান থেকে কথাটা আসলো যে কিভাবে এইটা আর কি সবাইকে এক জায়গায় নিয়ে আসছে, এইটা এই 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 জায়গাটা, এই ব্যাপারটা নিয়ে আমি খুব যে বেশি ভেবেছি বা আমি কিছু মানে এটা নয় আর আমি খুব কিছু বলতে পারবো না এই ব্যাপারটা নিয়ে। সবাইকে ধন্যবাদ। আপনারা কি কারো কথার সঙ্গে যোগ করতে চান কেউ কিছু? মণিশঙ্কর দা অথবা কল্পশ্রীদার কথা। আমি 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 তোমাকে জিজ্ঞেস করছি, আমি তোমাকেও বলতে বলবো এটা তোমার কি চিন্তা ভাবনা। তুমিও তো একজন কবি এবং অনেক অনুবাদও করো, তুমিও একটু বলো এটা তোমার ভাবনাটা কি। ওদের ভাবনা শুনলাম, তোমার ভাবনাটাও শুনতে চাইছি। আমার মনে একটু সৌভকে শুনে আসছি, উনি হ্যাঁ, সৌভকে শুনে আসি অবশ্যই। না, কল্পশ্রীদা যেটা বললেন সেটা ঠিক। সত্য মানে সেই অর্থে কোনো ওই অনড় সত্য তো হয় না, সেটা অবশ্যই। মানে সেটা যদি সেরকম কোনো সত্য থাকতো তাহলে মানুষের সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চাই অর্থহীন হয়ে যেত। মানে সেই সত্য পেয়ে যাওয়া মানে তো পৃথিবীতে আর কিছু জানারই কিছু রইলো না। ফলে সত্য সেটা নয়, আমি সেটা বলিনি। মানে আমার বক্তব্য ছিল যে মানুষ ব্যক্তিগতভাবে নানা মুহূর্তে নানা রকম অনুভূতি বা নানা রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়। সেটা মৃত্যু ভয় হতে পারে, সেটা একটা সময় মডার্নিজমের কথা উঠলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হতে পারে। যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানুষকে ক্রমশ ডিহিউম্যানাইজড করছে, সেটা আমার ব্যক্তিগত সত্য।
এবার এইটাকে দুভাবে প্রকাশ করা যায়। এক তো প্রকাশ করা যায় আমি প্রবন্ধ লিখলাম, আমি চুলচেরা বিশ্লেষণ করলাম, আমি একটা দার্শনিক সন্দর্ভ লিখলাম। আর একটা হয় একটা খুব ব্যক্তিগত অনুভূতির জন্ম হয় যেখানে খুব যুক্তি দিয়ে বোঝার থেকেও বড় হয়ে দাঁড়ায় আমার ব্যক্তিগত অ্যাংস্ট বা ব্যক্তিগত প্রতিক্রিয়াটাকে ভাষায় প্রকাশ করা। যেখানে কবিতার যাত্রাটা বোধহয় সেইখানে, এবং সেইখানেই কবিতার সঙ্গে একটা প্রবন্ধের পার্থক্য। মানে দার্শনিকও অনেকটা একই কাজ করেন, দার্শনিকও তার নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেন, সমাজকে ব্যাখ্যা করার চেষ্টা হতে পারে, মেটাফিজিক্যাল কোনো অবস্থানকে ব্যাখ্যা করার চেষ্টা হতে পারে, কবিও সেটা করেন। কিন্তু কবির ক্ষেত্রে যাত্রার পটভূমিটা মানে যাত্রার শুরুর বিন্দুটা খুব ব্যক্তিগত, এবং ওইখানে একটা ডিলেমা কাজ করে। এই ব্যক্তিগত প্রস্থানভূমি থেকে যাত্রা শুরু করে সেটাকে আমি সার্বজনীন কিভাবে করে তুলবো, আদৌ করে তুলতে পারবো কিনা, ভাষা আমাকে সেটা করতে দেবে কিনা, এই টানাপোড়েনটা সবসময় কবিতার মধ্যে কাজ করে। দর্শনের ক্ষেত্রে সেটা অন্যরকম, সেখানেও ভাষার ভূমিকা থাকে, এবং সেটা পরবর্তী ওই দেরিদা বা অন্য ওরা দেখিয়েছেন যে ভাষা কিভাবে দার্শনিক আলোচনাকেও প্রভাবিত করতে পারে। কিন্তু দুটোর মধ্যে এইখানে হ্যাঁ আমি মানে সেই অর্থে সত্য বলতে মানে চিরায়ত সত্যের কথা বলিনি, আমি ওই ব্যক্তিগত একটা অনুভূতি বা অনুভূতি লব্ধ সত্যের কথা বলতে চাই। ঠিক। হ্যাঁ সুদীপ দা আপনি বলুন। না, মণিশঙ্করদার কাছে এক প্রশ্ন আছে একজন পাঠকের, নিরুপম চক্রবর্তী, যে উনি বলছেন যে কোন কবিতা যদি আমাকে আনন্দ দেয় তাহলে সেটা কবিতার ইউটিলিটি কিনা। একদমই, এই একটাই ইউটিলিটি আছে কবিতার, মানে এইটাই আর কি কবিতা একদম লেখারই তাই। একটাই কারণ। আমাকে বহুদিন আগে একবার পার্থপ্রতিম কাঞ্জিলাল দা বলেছিলেন, যে শ্রদ্ধেয় বলেছিলেন যে দেখুন সমস্ত শিল্পকর্ম আর কি তার তার একটাই উদ্দেশ্য হওয়া উচিত, মানুষকে আনন্দ দেওয়া আর কি। এছাড়া শিল্পকর্মের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। তো এইটা যদি ইউটিলিটি হয়, ব্যাস এইটা অবশ্যই অবশ্যই কবিতার অবশ্যই ইউটিলিটি ভ্যালু আছে, একদম। ঠিক আছে, আমার মনে হয় যে আমার নতুন করে খুব যোগ করার কিছু নেই, কিন্তু কবিতার ব্যাপারে আমার নিজস্ব কিছু কন্ট্রাডিকশন আছে এই অর্থে যে পাঠক হিসেবে এবং সামান্য কবিতার চর্চা করি এই হিসেবে, কবি হিসেবে আমি যখন কবিতা লিখতে চাই তখন আসলে আমি খুব শর্তহীন থাকতে চাই, যে আসলে কবিতার কাছে কোনো প্রত্যাশা নেই, আমি কবিতা আমি লিখছি কিংবা লেখার চেষ্টা করতে পারছি, এটাই যথেষ্ট মনে হয় নিজের জন্য। কিন্তু পাঠক হিসাবে অনেক সময় আমি কবিতার কাছে আমার প্রচন্ড প্রত্যাশা তৈরি হয় আর কি, যে এই যে মানুষের কথা বললেন, মানুষ যে সবসময় দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে, কিংবা শুধু মানুষই বা কেন, প্রকৃতি বিশ্ব ব্রহ্মাণ্ড যখন দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে, তখন আর সবকিছু শর্তাধীন হওয়ার ফলে মানুষকে ওই সাহসটা কিংবা মানুষকে ওই শক্তিটা অন্য কিছু দিতে পারছে না, অনেক এমনকি ধর্মও না। হয়তো কবিতা কাছ থেকে আমার মাঝে মাঝে প্রত্যাশা থাকে যে কবিতা সেই শক্তিটা যোগাবে মানুষকে, যে মানুষ যেন তার জীবন, তার আশেপাশের প্রকৃতি, তার বিশ্ব, তার ব্রহ্মাণ্ড সবকিছু নিয়ে একটা ক্রমশ নতুন সত্যের দিকে, চূড়ান্ত সত্য বলে যেহেতু কখনো কিছু হয় না, নতুন সত্যের দিকে যাবে, এবং মানুষকে তার ওই জীবন যাপনের জন্য সবকিছুর মধ্যে নিজেকে ফিট করানোর জন্য তৈরি করার ক্ষেত্রে কবিতা একটা ভূমিকা রাখবে। সেটা করতে গিয়ে কখনো সে অনিয়মের বিরুদ্ধে হয়তো বলছে, কখনো বলছে না, কখনো সে মানুষকে আরো বেশি উদার হতে বলছে, প্রকৃতির সঙ্গে সে কিভাবে ইন্টারাকশন করবে সেই জায়গা থেকে। কিন্তু এগুলি সবই আমার পাঠক হিসেবে প্রত্যাশা, কিন্তু যখন আমি লিখতে বসি তখন আবার এই প্রত্যাশাগুলি আমার ভিতরে অতটা কাজ করে না। এই কন্ট্রাডিকশনটা আমার ভিতরে থাকে আর কি, বেশিরভাগ সময় আমি এটা খেয়াল করি আর কি। এটা হয়তো এক একজন এক একভাবে ডিল করেন কবি হিসেবে, সেই জায়গাটাতে যাওয়ার হয়তো আমরা পরে আবার ওই আলোচনায় আসতে পারি, কিন্তু আমরা এখন কি আবার একটু কবিতায় ফিরি তাহলে নাকি? হ্যাঁ কবিতায় ফিরবো, তবে এখানে আমার একটা কথা, আমি কিন্তু পাঠক মানে আমরা যেহেতু খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, গোটা পৃথিবী যাচ্ছে, ভারতবর্ষ তো যাচ্ছেই, তো এই সময় আমার কিন্তু সত্যি কথা কবিতার কাছে এই প্রত্যাশা আছে যে আমায় সেইগুলো নিয়ে কিছু মানে সেটা সবাই তো আর প্রতিবাদটা তো সবাই প্রতিবাদী রাস্তায় নেবেই প্রতিবাদ করে না বা করতে পারেও না, তার তার সাহিত্য চর্চা, শিল্প চর্চা, কবিতা চর্চা এগুলোর মধ্যে দিয়েও তো প্রতিবাদ উঠে আসে, আমরা তো দেখেছি অতীতেও তাই, বা
অতীতে আমরা খুবই দেখেছি এটা। এখন কিন্তু আমি জানি না, নিশ্চয়ই চর্চা হচ্ছে, আগামী দিনে হয়তো সেটা বুঝতে পারবো যখন একত্রিত হবে, যখন আমরা একটা সময় তো দেখেছি খুব সেই সময় নিয়ে আলোচনা মানে হয়েছে, সাহিত্যে বারবার এসছে, কবিতায়, সাহিত্যে, শিল্পে, কিন্তু এখনো এই পুরো পরিস্থিতি নিয়ে আমি জানি না, আমি এখনো অব্দি সেরকম কোনো সংগ্রহ মানে পাইনি, হয়তো লেখা হচ্ছে, ভবিষ্যতে দেখতে পারবো। তা আমার খালি একটাই জিজ্ঞাসা এখানে, যে যে কবিরা আছেন তারা কি এই সময় তাদের কোনো কবিতা এই সময়টার প্রভাব পড়েছে, বা এই অস্থিরতা বা এই যে একটা ভীষণ এই ফেজটার কোনো ইয়ে কি পড়েছে, ছায়া কি পড়েছে তাদের নতুন কবিতা বা তাদের লেখালেখির মধ্যে? আমি আরেকটু পরিষ্কার করি, নবনীতাদি খুব সম্ভব অন্তত মানে করোনার কথা নিশ্চয়ই তুমি বলছো না, না 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 না, সবকিছু মিলে করোনার কথা বলছি না, হ্যাঁ রাজনীতির কথাই বলছি, সাংঘাতিক ভাবে যেটা এখন এই যে আমরা ফেস করছি। করোনা তো একটা সামনে উপসর্গ মাত্র। হ্যাঁ দেখো, আমার মনে হয় সবকিছুই এত বেশি কানেক্টেড আর কি, মানে এই 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 রাজনৈতিক পরিস্থিতি, এই ধরো করোনা, এই ধরো গ্রিন হাউস এফেক্ট বা যাই হোক না কেন, এই সমস্ত কিছু খুব দূরের কিছু নয় একটা থেকে আরেকটা। রাজনীতির সঙ্গে নিশ্চয়ই গ্লোবাল ওয়ার্মিং খুব মানে ওতপ্রোত ভাবে জড়িত আর কি, মানে তার দায়ী বা অন্য কিছু। তো একজন কবি তো মানে সমাজ বহির্ভূত বা এরকম কিছু মানুষ নন আর কি, তো তার কবিতায় মানে এইগুলো যেভাবেই হোক নিশ্চয়ই প্রভাব ফেলে, কিন্তু ওরম ভাবে আর কি, মানে সচেতন ভাবে কে কিরম ভাবে লিখছে আর কি, সেইটা এক একজনের তো মানে ইন্টারপ্রিটেশন এক এক রকম, সুতরাং প্রত্যেকের মতন করেই বোধহয় এটা আসছে আর কি, মানে প্রত্যেকের কাছে। আমার মাঝে মাঝে মনে হয় যে যখন চারিদিকে খুব মানে অর্গানাইজড ভাবে, সংগঠিত ভাবেই অসুন্দরের চর্চা হচ্ছে, তখন কোনো কবি যদি সেই অসুন্দরের বিরোধিতা না করে শুধু একটা সুন্দর কবিতাও লিখে উঠতে পারে, তাহলেও সেটা একটা বিশাল প্রতিবাদ। যে পরিবেশটা আমার জন্য আমাকে গিলতে চেষ্টা করানো হয়েছে, যে এটা একটা অসুন্দর পরিবেশ, আমি যে ওই প্রবাহে না গিয়ে আমি ওর মধ্যে বসে একটা ছোট 2 লাইন সুন্দর যদি কিছু লিখতে পারি, যেটা পড়লে মানুষের ভিতরে কখনো ওই সুন্দরের কাছে ফেরার তাগিদ তৈরি হতে পারে, সেটা একটা বড় প্রতিবাদ বলে। অবশ্যই 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 প্রতিবাদ তো সবসময় যে ওই রকম ভাবে হবে, ভাষা বা সব ওটা না, ঠিকই বলেছো। ঠিক আছে, আমরা তাহলে ফিরে আসি আবার কবিতায়। কে পড়বে আগে বলো, কে পড়বে? এবার অন্য কেউ পড়ুক, তারপর আমি পড়ছি পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শোভ পড়ুন। শোভ পড়ার আগে আপনার কাছে শাশ্বতীর একটা জানার ছিল, যে আপনার একটা বইয়ের প্রচ্ছদ নিয়ে আপনি যে ছবিটা ব্যবহার করেছেন সেটা নিয়ে একটু চীনা ছবি ব্যবহার করেছি, চীনা ছবি একটি, তাই তো? হ্যাঁ, সীতাওয়ের আঁকা। আপনি একটু বলে নিয়ে তারপরে হ্যাঁ, এটা নিয়ে মজা হয়েছিল। অনির্বাণদার সেই বছরই অনির্বাণদার বইটা বেরিয়েছিল, এই জন্যই বলছি যে আমি তো প্রচ্ছদটা যখন সৌভত দেখলাম আমি অবাক হয়ে গেছি। এটা তো সাংঘাতিক, বেশ মজার হয়েছে দুজনেরই বইয়ের চীনা ছবির ইয়ে দিয়ে। তো না, এটার ব্যাপারটা ছিল যে মানে এই বইটার যেটা থিম হিসেবে ছিল গোটা বইটারই, সেটা একটা ওই যাত্রার থিম, মানে একটা এমন যাত্রা যেটা কখনো সেই অর্থে শেষ হবে না বা শেষ করা যাবে না, এই ধরনের একটা অসম্ভাব্য যাত্রার থিম দিয়েই বইয়ের প্রায় সমস্ত কবিতাই ওই রকম একটা রূপক। এখানে ওই ছবিটাও সেই রকমই, যে যেমন চীনা জল রঙের ছবি হয় না, খুব পাহাড় টাহাড় গুলো ওই ওয়াশের একটা খুব সুন্দর কাজ থাকে, সেখানে ওই রকম রয়েছে যে একজন তাও গুরু মানে সন্ন্যাসী এবং তার শিষ্য, তারা একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছেন। একটু ক্যামেরায় ধরবেন একটু,
সবাই দেখুন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই রয়েছে যে একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছেন, অ্যাকচুয়ালি পুরো ছবিটা এইভাবে দেখা যাবে। আর ওইদিকে দিগন্তেরও উপরে ছড়ানো প্রচুর কুয়াশা বা মেঘে ঢাকা পাহাড়, সেইটা ওই দূরাগত একটা কোথাও গন্তব্য, কিন্তু যে গন্তব্যে কখনো পৌঁছানো যাবে না। এই থিমটার ওপরেই যেহেতু কবিতার সঙ্গে ছবিটা খুব আশ্চর্যভাবে মিলে গিয়েছিল, ফলে ছবিটা আমি এমনি ঘাঁটতে ঘাঁটতে পেয়েছিলাম। তো সেইখান থেকেই ওটার ব্যবহার। পূর্বা এখানে লিখেছে, স্ক্রিনে আছে দেখো। একদম ঠিক লিখেছে, মানে এটাই আমি বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা শোভের শুনি। হ্যাঁ শোভর কবিতা শুনি। আমি না কয়েকটা নতুন কবিতা পড়ছি, এগুলো এখনো কোথাও প্রকাশ হয়নি, একদমই সাম্প্রতিক। এটা ওই আবারও একটা দীর্ঘ সিরিজের মতোই, এটার অনেকগুলো পার্টে ভাগ করা হবে হয়তো, আপাতত দুটো পার্ট হয়েছে। এটা তার সেকেন্ড পার্ট থেকে কিছু কবিতা পড়ছি আমি। কাকে বলে ফিরে যাওয়া? শুধু একটি পাথর ডিঙিয়ে যাওয়াই যথেষ্ট নয়, বরং তার ক্ষয় ও তার অভিমানী ছায়াটিকে বারবার প্রশ্ন করো কিভাবে এই সুরাতিমির সমুদ্রের ঢেউ কেবলই মুছে দেয় তোমার পায়ের ছাপ, আর একটি দীর্ঘশ্বাসের প্রান্তে কে তোমাকে প্রতিবার হত্যা করে। তুমি কি ডিঙিয়ে যেতে পারবে তোমার এই রক্তাক্ত শরীর? দূর থেকে দেখে নিজের বাড়িটিকেও তুমি আর চিনতে পারছো না। তুমি বুঝতে পারছো শুরু আর শেষের মাঝখানে সময় নয়, শুধু এক শব্দহীন অপেক্ষার ছায়া কেঁপে কেঁপে উঠছে। কেঁপে কেঁপে উঠছে একটা ক্ষয়াটে ভাঙাচোরা শহর, তার এলোমেলো রাস্তাঘাট, গলিঘুজির বলিরেখা সমেত। আমরা দেখতে পাচ্ছি স্তব্ধতার ভেতর নড়ে উঠছে আর একটা স্তব্ধতার জীব। একটা ভুল অভিমানের মধ্যে আলো জেলে আমাদের এই অন্তহীন সাপলুডো খেলা, আমাদের হাসি ঠাট্টা, রহস্য, রগড়, তাহলে কি কোনোদিন ফুরোবে না? এই পথ, সূচনা ও গন্তব্যের মধ্যে ছিলাটান অপেক্ষার রেখাটুকু আর কোনোদিনই ফুরোবে না। যন্ত্রণায় ক্রমশ ঢালু হয়ে পাঁজরের তলায় বেঁকে যাওয়া এক নির্বাক চাহনি মাত্র এই পথ। মনে করে দেখুন, আমি আগেই বলেছিলাম আপনার চাহনির ভেতর এক অঘোর বিপন্নতা রয়েছে। কিসের বিপন্নতা তা আমি জানি না। আমি জানি না আপনি আসলে কে বা আমার কাছে ঠিক কি চান। আপনিও তো পরিষ্কার করে কিছুই বলছেন না। হয়তো আপনার এই না বলার ভেতরেই একটা উত্তর লুকিয়ে রয়েছে, যা আমি ধরতে পারছি না। হয়তো উদ্দেশ্যহীনতাই আপনার একমাত্র উদ্দেশ্য। কেন এলেন এখানে? বিশ্বাস করুন, জানলা দিয়ে বাইরে তাকাতেও আজকাল বিবমিশা হয়। এই শহর এক বিষাক্ত ঘায়ের মতো ক্রমশ ছড়িয়ে পড়ছে। এইসব বীভৎস নির্মাণ আর তার ভয়াবহ জ্যামিতির তলায় মরিয়া হয়ে কি যেন একটা চাপা দেওয়ার চেষ্টা করছি আমরা। হোমো ডেট্রিটাস কাকে বলে জানেন? ক্রমাগত বর্জ্য উৎপাদনই যে সভ্যতার একমাত্র অভিজ্ঞান। এর শেষ কোথায় এবং কোথায় এর আরম্ভ? আরম্ভ কোথায়? অর্থাৎ ঘুমের মধ্যেও এক শাশ্বত যন্ত্রের আওয়াজ তোমাকে জাগিয়ে রাখে। তা সত্ত্বেও তুমি যে এই বারবার জেগে উঠতে চাইছো, সে এক রহস্য বটে। ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রথম 3 মিনিটের মধ্যে যা যা ঘটেছিল তা বুঝতে পারলেই হয়তো ব্রহ্মাণ্ডের শেষ 3 মিনিটে কি কি ঘটতে পারে তার একটা আন্দাজ পাওয়া সম্ভব। কিন্তু এই দুই বিন্দুর মধ্যবর্তী শীতলতা আর শূন্যতায় আমাদের এখন কি করণীয়? যখন আমাদের চোখের পাতার নিচে এই বাস্তবতাটুকু একদানা বালির চেয়েও কঠিন ও অস্বস্তিকর হয়ে উঠেছে, যখন বারবার একটা পাথরের দেয়ালে আমাদের পিঠ ঠেকে যাচ্ছে, তখন আমরা কি গান গাইব? আমরা কি হাহাকার করব? এক নিঃসঙ্গ চিৎকারের গায়ে হেলান দিয়ে আমরা কি গান গাইব? হয়তো আমরা নিজেরাই একটা গান হয়ে উঠতে চেয়েছিলাম আমাদের মুখের ওপর থেকে সরে যাক অচেনা অজানা সব বস্তু আর তাদের ছায়া। আসলে আমরা চেয়েছিলাম একটি ডু ইট ইয়রসেলফ কিট এবং তার স্বাভাবিক ও ইতিবাচক এক ইউজার ম্যানুয়াল, যাতে অনায়াসে আমরা তৈরি করে নিতে পারি আমাদের মাপ মতো একজোড়া জুতো। অথচ শেষ অবধি আমরা ঠকে গেলাম। ইউজার ম্যানুয়াল একটা ছিল বটে, তবে তার ভাষা আমরা কেউই বুঝতে পারিনি। ফলে যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ যে চিৎকৃত নৈঃশব্দ থেকে এই যাত্রার শুরু,
দেখো আবার সেখানেই ফিরে এলাম। দেখো আমাদের চারিদিকে স্তূপাকার ছড়িয়ে রয়েছে অচেনা অজানা সব বস্তু আর তাদের ছায়া। এই অবধি থাক। খুব ভাল লাগলো, খুব ভাল লাগলো। খুব ভালো, হুম, সাধারণ। এবং তুমি যে প্রভাবের কথা হ্যাঁ, বলছিলে হ্যাঁ, সেটা সেটা সাংঘাতিকভাবে একদম, একদম, চলে আসছে। একদম। তাহলে আমরা কি কুণালের কাছ থেকে একটু শুনি এবার? আচ্ছা, কল্পশিলা আচ্ছা, কবিতার খসড়া এডিটিং নিয়ে কৌতূহল হয়, ধরা যাক যে লিখছি আমি। হ্যাঁ, শহীদুল্লাহ বলো। আমি বলছি যে এবার তুমি একটু শুরু করো করতে। শহীদুল্লাহ আমার কিছু, আচ্ছা আচ্ছা, একটা অনেক বড় তো প্রশ্ন আছে। 4 নাম্বার তুমি প্ল্যাটফর্মে, ওই 4 নাম্বার প্ল্যাটফর্ম, কুণাল, তুমি কি শিবসাগর দেবনাথের প্রশ্নের উত্তরটা দিতে চাও কবিতা এই কবিতা দুটো 4 নাম্বার দেখিনি, কোয়েশ্চেনটা আমি দেখিনি, আমার সামনে ডিসপ্লে দেখতে পাইনি উনি আমি। আসলে বলতে চাচ্ছেন যে মানে কবিতা সম্পাদনা করার ক্ষেত্রে তোমাদের কি ঘটে আর কি, কবি হিসেবে তোমার ধরা যাক একটা কবিতা লিখে উঠলে 1 বছর পরে হয়তো সেটা বয়ে যাচ্ছে, তখন তুমি আবার সম্পাদনায় বসছো, তখন তুমি কিভাবে কাজ করো আর কি, সেটুকুও যদি বলো। এক্সাক্ট প্রশ্নটা আমারও এখন মনে আসছে না, কিন্তু বলছি হ্যাঁ, যে ওই যে বারবার এটা চেঞ্জ এটা করে হ্যাঁ, যে, এটা নিয়ে আমার খুব হ্যাঁ। সুনির্দিষ্ট একটা মত। হুম। হ্যাঁ, না, এই দোষে আমি যে একেবারে দুষ্ট নই তা নয়, কিন্তু আমার মনে হয় বেস্ট পসিবল সলিউশন, সব থেকে সলিউশন বলাও ভুল না, এটা নিয়তি বলবো আমি, ভাববাদী একটি টার্মিনোলজি ইউজ করব আমি, নিয়তি, কবিতার নিয়তি, নিজস্ব নিয়তি। সেটা হচ্ছে কবিতাটা যখন লেখা হলো, লিখিত হলো কবিতাটা প্রথম, সেই মুহূর্তে ওই রক্ত গর্ভস্রাব মাখা একটা সম্পর্ক থাকে তো কবিতার সঙ্গে, নিজের সন্তানের মতোই থাকে। ফলত কি হয়, সেটার যে দোষ ত্রুটি আছে, সেটার যে মেদ আছে অতিরিক্ত, সেটা আমার চোখে ধরা পড়ে না, ওই মায়াঞ্জনটা চোখের মধ্যে থেকে যায়, চোখের সামনে থেকে যায়। ফলত ইনকোর্স অফ টাইম, সময় যত চলে যায়, সেই দূরত্বটা তো কবিতার সঙ্গে বাড়তে থাকে আমাদের, তখন অনেক নির্মোহ হয়ে আমরা দেখতে পারি একদা যেটা আমার একদম, যার কোনো রকম খুঁতহীন মনে হচ্ছিল যে সৃষ্টিকে, যে সৃজনকে আমার, তখন দেখা যাচ্ছে যে না, এই লাইনটা, এই জ্যোতি চিহ্নটা অতিরিক্ত হয়ে গেছে, এই জায়গাটা অতিরেক হিসেবে আছে। তখন আমি নিজেই, যে আমি ইন্ডিভিজুয়াল সেলফ হিসেবে ওই লেখাটা লিখেছিলাম, তখন আমার মধ্যেই ওই কবিতাটার প্রতি, ওই সৃজনটার প্রতি একটা এক্সটেন্ডেড সেলফ, একাধিক এক্সটেন্ডেড সেলফ তার উপর অ্যাপ্লাইড হয়। আমার মনে হয় তখন আমি অনেকগুলো সমালোচক, ক্রিটিক হয়ে যাই ওই কবিতাটার ক্ষেত্রে। এটা শুধু কবিতা তো নয়, আলটিমেটলি আমরা বিভিন্ন চিত্রশিল্পীদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ক্যানভাসে আঁকার, ইজেলে আঁকার পরে তারা ফেলে রেখেছেন দীর্ঘদিন সম্পর্কচ্যুত হয়ে, তারপর আরো একাধিক ইন্টারমিডিয়েট ফেজে তারা অন্তর্বর্তীকালে অনেক কাজ তারা করেছেন, তারপরে পরবর্তীকালে কখনো গিয়ে ভ্যান গগের ক্ষেত্রে এরকম দৃষ্টান্ত অনেক আছে, অনেক পরে যখন ফিরে এসেছেন তখন গিয়ে মনে হয়েছে যে না, এই জায়গাটাতে এই ব্রাশ স্ট্রোক আমি যেটা মেরেছিলাম সেটা আরেকটু মোটা হবে কি আরেকটু সরু হবে, এরকম দৃষ্টান্ত দেখা গেছে। এটা সময়, এটা সময়ের থেকে বড় শিক্ষক, বা সময়ের থেকে বড়, টু বি প্রিসাইজ, সময়ের থেকে বড় এডিটর আর কেউ নেই শিল্পের ক্ষেত্রে, এটা আমার মনে হয়। এবং ফিল্মের ক্ষেত্রে গদর যেটা বলেছিলেন যে ফিল্ম তৈরি হয় আসলে সম্পাদনা টেবিলে। ঠিক। একদম 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 একদম। এখানে শুধু একটাই রিস্ক থাকে যে পরে পরে ফিরে যাওয়ার সময় অনেক সময়, যেটা আচ্ছা, কুণাল বললো একদম ঠিক, কবিতা কিছুদিন ফেলে রাখা দরকার ওই মোহটা কাটিয়ে ওঠার জন্য, অন্তত বই করার আগে, ছাপার আগে না, বই করার আগে অন্তত ফেলে রাখা দরকার। কিন্তু এখানে একটা মুশকিল হয়, ধরুন আপনি 1 বছর ফেলে রাখলেন, তারপরে কি হলো, 1 বছরে আপনার দৃষ্টিভঙ্গি এতটা চেঞ্জ হয়ে গেল যে আপনি যখন ওই কবিতাটা কাটাছেঁড়া করতে বসলেন, তখন কবিতাটাকেই মনে হলো ফেলে নতুন করে লিখি। ফলে ওইখানে একটা ডিলেমার ব্যাপারও কাজ করে আর কি। ঠিক আছে, আমরা এবার কবিতায় চলে যাই। কুণাল, কবিতা। হ্যাঁ, এটাও বেরিয়েছিল, এই কবিতাগুলো বেরিয়েছিল 4 নাম্বার প্ল্যাটফর্ম ওয়েবজিনে। অন্তর্জলি। করুণা ধারায় এসো, তোমার পরশখানি লেগে আছে ঝর্ণায় পাথরে, ব্রততী সোপান ঝরোখা লাদিনী সেতু পার করে আমার পর্ণকুটির, অবসরে খাদ্য ও পানীয় রাষ্ট্র
এমনকি যৌন নিশ্চেতনা বিষয়ক আলোচনা হয়। সাধু জলে নেচে ওঠে খোলসে মাছের ঝাঁক। দূর ওই তটভূমি, তমাল সুরভি, শ্মশান যাত্রীর ঘুম। এই সব কিছু থেকে আরো দূর কোনো ক্রান্তীয় সন্ধ্যায় শুনি তালবাদ্য, বৈজু চারালের গান। তুমি একে ভগবত জ্ঞান করো। বাক, এটা আমার খুবই প্রিয় কবিতার কবিতা। নাম বাক। সুখচাঁদ, ভুলে যাও বৃথা সুখচাঁদ, ভুলে যাও বৃথা অভিমান, রাগ একদা তোমার বন্ধুদের প্রতি। মনে রেখো, তারাও কখনো পড়েছিল বাসর কবিতা। অশ্রু ছাপাখানা, হোটেলের লেবু ডাল শেষে হাইকুর স্তব বলেছিল জনে জনে ডেকে। মাসকাবাড়ির ছক কষে দিয়েছিল নির্জলা দুপুরে কুণ্ঠিত মেসের বারান্দায়। দেখো, শিউলি তলায় কুসুম কুড়িয়ে ঘরে ফিরে যাচ্ছে পুতুলের মাসি। কুলপুরুতের মতো শীর্ণ হাওয়া দিচ্ছে আজ সকাল থেকেই। বলো সুখচাঁদ, কেন এত অনুযোগ? তোমার প্রাণের পরে কি এমন গুরু সন্ধি লিখে দিয়ে গেছে ওই ঝাঝালো রাত্রির আলো, যে তুমি বেশ্যাগমন ভুলে আজ ক্যারাম খেলেছ? শাওন, আজ রাতে ভুলে যাই তার অপরূপ দুটি চোখ। হে দূরত্বময়ী, দেখো বাতাস এসেছে কাছে। আমার সামান্য ঘুম চলে গেছে একা হিম ঘরে। গ্রন্থিত আমার লেখা তুমি নিজে হাতে খুন করো। কেড়ে নাও স্বীয় অক্ষর প্রতিমা, যেন কুপিত ঈশ্বর শুল্কারোপ করে যান পৃথিবীর পরে। এভাবেই কখনো আকাশ নীল রক্তে রাঙা শালবন পার করে তোমাকে পড়েছে মনে ভ্যান্ডার বগির মতো স্বতন্ত্র দিনের শেষে। আমি আর একটাই পড়ছি, ভ্যান গগের প্রিয় রঙের। এটা রঘু রিকোয়েস্ট করেছিল আমাকে, রঘু জাগুলিয়া। 20 সংখ্যক কবিতা ভ্যান গগের প্রিয় রং থেকে। আমি মীন রাশি। ঘাসের বাথানে এক ধূসর বটর আমাকে জানায় জল ও রৌদ্র গড়িয়ে যাবে আগামীকাল। শলা কথা থেমে যাবে আমাদের। বিসম্বাদ জারি আছে বেতার হরফে। বর্ষার জলে ভেজে নুন অনুষঙ্গ ছেড়ে বরং যুযুধান মেঘের কথা ভাবি। দুই পাথর অন্তর্বর্তী তালবন, জাগো উষাকাল, চরাচর জুড়ে জাগো করবীর ঘুম। চায়ের নিমিত্ত জল, তুমিও উঠে বসো আগুনের কাছে। এবার কল্পসীতা পড়ুক। আচ্ছা, যে কেউ হ্যাঁ, কল্পসী পড়ো তাহলে। ঠিক আছে। আচ্ছা, আমি ব্যথা নিরোধক চাঁদ পড়লাম। এবারে পড়ি যে গান শোনে না কেউ, এই বইটা গুরুচন্দ্রাদিতে। এর কয়েকটা কবিতা পড়ি, আমার সব ছোট ছোট কবিতা। এই কবিতার কোনো নাম নেই, মানে সব কটা নামই আমি তুলে দিয়েছি, এটাই আমার এডিটিং। কিন্তু কবিতাগুলো যখন লিখি তখন পর লিখে যাই। প্রথমে নাম ছিল, পরে নাম তুলে। মালবিকার সাথে কলহপ্রবণ সন্ধ্যা মনে পড়ে। টি শার্টের ফাঁকে বর্তুল স্তনের আভা ভালো লাগে বলে সাদা কালো ভোরবেলাকার স্বপ্নে উত্থিত বাহু মালবিকার শার্ট পেঁয়াজের খোসার মতো খুলে যায়। অসম্ভব চোখের কাজল রেখা এইভাবে খোলা। প্রতিষ্ঠান বিরোধী স্বপ্নে কত শত প্রপাত ঘটে যায়। এরপরের কবিতা। একটি ছুরিকা আর পুরুষাঙ্গে তফাৎ সম্ভব নয়। যা কিছু হত্যার পরে চালনা নিষ্ফল হয়, হায় মালবিকা ঘৃণা করে তাকে। জানিয়েছে বিবাহ বিচ্ছেদের পরে
চা পান করানোর অছিলা। 3, যে কোনো শ্রমের কাছে তোমার নখের রঞ্জন অশ্লীলতা মনে হয় গলা টিপে ধরে। এটা আমার খুব পছন্দের লেখা, বিশ্বাস করি। যে গান শোনে না কেউ যেন তাও নিষ্ফলা নয়, পাখিরা গানের শেষে কবে করে শ্রোতার প্রত্যাশা। সহসা আলোকপ্রাপ্ত কবিদের নিয়ে কোনো আলোচনা নয়, ওই দিকে পানশালা, ওই দেখো অন্ধকারে গন্ধহীন পুষ্প ফুটে আছে। এটাই পড়ছি, আর পড়বো না, মনি পড়ুকের পর। লাস্ট বা শেষ কবিতা। যেরূপ স্বর্গীয় হর্ষ অনুদিত হয় প্রকৃত কবিতা পাঠে এবং সঙ্গমে, তদ্রূপ বিষাদের ছায়া যদি করে গ্রাস, জীব মহিরূহ জীবন সঙ্গীতময়, অনুরণনের মতো তোমার সমস্ত লেখা আমার রচনা। মণিপদ। খুবই সুন্দর। একটা রিকোয়েস্ট ছিল, কল্পসিদা শাশ্বতী লিখেছে তথ্যচিত্র থেকে কার্মেল কনভেন্টের মেয়েকে শুনতে চাই। হ্যাঁ, এইগুলো আমি চিঠি 5 এইগুলো আমি খুব মানে কি বলে খুব ছোটবেলায় লেখা কবিতা, এখন আর এগুলো কেমন মনে হয় আর কি। তাও শুনি। এইবার সেই রকম গধূলির কথা লিখি, বাস্তবিকই যার আলোয় তোমার কানের লতি লাল হয়ে যেত। মনে করো অনার্সের ক্লাস ডাবলে পড়িয়ে চলেছেন ওর অনেক রিসান আর বাইরে এখনো দাঁড়িয়ে সেই ছেলে যে শুধু তোমাকেই চুমু খাবে বলে আজ এত দূর হেঁটেছে, যাকে তুমি চেনো না, মানে না চেনার ভান করো, আর আড়ালে বন্ধুদের হাসাও ভুতুড়ে চিঠিগুলি নিয়ে। শহরের কোথায় সাত পাকিয়ে বসেছো বলতো, কোথায় বাজছে সাথীরে তেরে বিনে ভি ক্যা জিনা। জনতা কেবিনে 2 কাপ চায়ের পর আমি হাওয়া খাওয়ার ছুতোয় গঙ্গার দিকে যাই। গধূলির চোখ অন্ধ আলোয় খুলে যায় হাজার দুয়ারির এক একটি দরজা। আজ যে কোনো কিশোরীকেই মনে হয় আচার্য শুক্লের মেয়ে, আজ যে কোনো কিশোরী তোমারই মতো। দারুণ লেখা, দারুণ। এই আমার তো এখনো ভালো লাগে সব লেখা। অসাধারণ লেখা, অসাধারণ। আচ্ছা, ওই শিবসাগর বলেছিল যে চন্দনপিড়ির শেষ কবিতা পড়তে। আচ্ছা, কল্পসিদার কাছে আমার একটা হ্যাঁ, বলো তুমি বলো। হ্যাঁ, কল্পসিদার কাছে কি প্রশ্ন করে নাও। না, আমি আউট অফ দ্য কনটেক্সট কল্পসিদার কাছে আমার একটা অনেক দিনের প্রশ্ন আছে। কল্পসিদার বই নিয়ে প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে কল্পসিদা এবং আমার দুজনেরই অত্যন্ত প্রিয় লেখক মিলন কুন্দেরা, একজন খুব প্রিয় লেখক আমাদের দুজনেরই। আমাদের অল্প বিস্তর তার লেখা নিয়ে আলোচনাও হয়েছে। এবার আমি যদি দেখি, মিলন কুন্দেরার খুব বিখ্যাত বহু আলোচিত উপন্যাস দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিং আর হচ্ছে দ্য ফেয়ারওয়েল পার্টি। তো দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিং এ 6খানা অধ্যায় আছে, আর দ্য ফেয়ারওয়েল পার্টিতে অধ্যায় আছে 5খানা। এ বাদে মিলন কুন্দেরার যত উপন্যাস আছে, সে শুরুতে দ্য জোক থেকে শুরু করে লাইফ ইজ এলসফেয়ার, বুক অফ লাফটার এন্ড ফরগেটিং, যে কোনো উপন্যাস, সবকটা উপন্যাসে 7খানা করে অধ্যায়। ঘটনাক্রমে ওই দুটো উপন্যাসে 5 আর 6 হয়ে গেছে, বাকি সব 7। তো এক প্রশ্নকর্তা প্যারিস রিভিউ এর একটা সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছিল মিলন কুন্দেরাকে যে এই বিষয়টা কেন। তো মিলন কুন্দেরা উত্তর দিয়েছিলেন যে না, এটার মধ্যে কোনো কুসংস্কার নেই, সংখ্যা তত্ত্ব বিষয়ে কোনো দুর্বলতা নেই, বরং গভীর অসচেতন কোনো বোধ ও তাগিদের থেকেই আমার উপন্যাসগুলো 5, 6 আর অথবা 7 নাম্বার অধ্যায় গিয়ে সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। 5, 6, 7 মিলন কুন্দেরা বলেছিলেন। তোমার বইগুলো যদি দেখি, যে গান শোনে না কেউ 1 ফর্মা, তথ্যচিত্র ওরকম 1.5, ব্যথা নিরোধক চাঁদের সাম্প্রতিক যে সংস্করণ সেটা 2 ফর্মা। তুমি নিজেও তোমার কবিতা তথ্যচিত্রে লিখছো যে এসো অক্ষর অমোঘ অক্ষর, শোভন পেপার ব্যাকে এ জীবন একত্রে ঘুমোই। তারপর ব্যথা নিরোধক চাঁদের অন্তিম কবিতা যেটা, সেটাতেও তুমি লিখছো যে লিখে লিখে শীর্ণ পুস্তিকায় ধুলো কাদা মেখে যেন বেলা ঢের হলো, মৃদু হেসে এইবার সম্মতি জানাও। এই যে পুস্তিকা সংস্কৃতি বা গ্রন্থিকা সংস্কৃতি, যে কম লিখবো 1, 1.5, 2 ফর্মা, এই পুস্তিকা সংস্কৃতির প্রতি তোমার পক্ষপাত কেন, তোমার প্রেম কেন, এইটা যদি বলো।
হ্যাঁ, আসলে কি মানে এটা আমার সবসময় মনে হয়, এখনো মনে হয় আর কি। মানে আমি যদি কেউ লিখি, এবং এটা আমার বন্ধুদের বেলাও মনে হয়, খুব বিখ্যাত এই সময় খুব আলোচিত কবিদের বেলাতেও মনে হয়, বা খুব বড় সাহিত্যিক যারা খুব নাম টাম করেছে আর কি, তাদের বেলাতেও মনে হয় যে যদি শেষ পর্যন্ত সাহিত্য কোনো ভাষারও নয়, মানে এটা একদম সত্যি কথা। মানে সাহিত্য যদি হয় সেটা কোনো বাংলা ভাষার হতে পারে না, সেটা ইংরেজি ভাষার হতে পারে না, এটা একটা সমস্যা। তো সেখানে যতই তুমি বড় বড় কাব্যগ্রন্থ মোটা মোটা করে লিখে আর কি নিক্ষেপ করো আর কি, সেটা শেষ পর্যন্ত আর কি ওই তো আমি যদি ধরেও নিই যে আমার কবিতা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো, তো আমি আর কি গোলাপ ফুলের পাপড়ি নিক্ষেপ করছি কোথায়, না সেটা হচ্ছে এমন এক সমুদ্র যেটা কল্লোলিত এক সমুদ্র, সেই সমুদ্রে কি তরঙ্গ তৈরি করবে এই গোলাপ ফুলের পাপড়ি ফেলা। তো আমার এটা সবসময় মনে হয়ে যায় আর কি, যে বড় কবিতা মানে এরকম নয় যে আমি খুব কমই লিখেছি, হ্যাঁ কম লিখেছি বটেই, তবে এত কমও নয়, অনেক কবিতা আমি বইয়ের মধ্যেই নিয়ে আসিনি, ছাপাইনি, এগুলো হয়েছে। তো সেইটা মনে হয় আর কি, এই মোটা বই করে ফেলে দিলে আর কি কোনো তরঙ্গই উঠবে না। এটা সব কবিদের গলায় এই মুহূর্তে যত যারা রয়েছেন সেটার মধ্যে খুব মানে আর কি খাটে আর কি এই কথাটা। তো আমারও সেরকম মনে হয়েছিল। আর আরেকবার মনে হয় আর কি, উৎপল কুমার বসু নিয়ে এত আলোচনা হয়, সবাই বলেন টলেন, আমার আমি উৎপল কুমার বসুর এই কথাটাকে খুব মনে হয়েছিল সবসময়। তিনি বলেছিলেন যে এই পুস্তক রচনা মানে গ্রন্থ রচনা একটা পাপ। হ্যাঁ, এবং উনি এটা বলেছিলেন, আমি পরে মিলিয়ে দেখেছিলাম আর কি, মানে যখন ওনাকে পুরস্কার দেওয়া হচ্ছে, বড় পুরস্কার হচ্ছে, ওনার কোনো পুস্তক নেই, পুস্তকে তো প্রাইজ হয়, পুস্তিকায় কোনো গ্রন্থিকায় কোনো পুরস্কার হয় না, শেষ পর্যন্ত এই সব সবাই মিলে একটা গ্রন্থ তৈরি করলো আর কি। এটা আমার কিন্তু মনে হয়েছিল, সবসময় মনে হয়েছিল। তো এই আর কি বলতে পারি আর কি, আমি নিজেও ভেবেছিলাম যে আমি আমার ছোট ছোট কিছু লেখা গ্রন্থিকার মধ্যেই রেখে যাবো। যদি কারো কখনো মনে হয় হবে আর কি, না হলেও কোনো ক্ষতি নেই, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আরো যদি এরকম দু তিনটে লিখতে পারি ভালো, না লিখতে পারলেও চলবে, এই। কুণালের পাল্টা প্রশ্ন আছে আগে সমস্ত কবিদেরই এক ফর্মা বই ছিল, উৎপলদার প্রচুর বই ছিল এক ফর্মার, পরবর্তীতে সবারই, গৌতম দা এই ইদানিং কালের মধ্যেও দেবাশিস দা এবং গৌতম দা দুটো এক ফর্মা করে ভাষালিপি থেকেই বই বেরিয়েছিল, একটা মঞ্জুশ্রী এবং একটা দিবারাত্রির কাব্য। সে এক ফর্মা বইয়ের যে কি ভার ওজন, সে না গৌতম বসু তো বেশিরভাগ বই ওই এক ফরমাতেই, অন্নপূর্ণা শুভকাল থেকে এবং বাদ দিলে, উৎপলদারও তাই, প্রচুর সব কোথায় সমস্ত কিছু উৎপলদারও সব এক ফর্মা দু ফর্মারই, পরে তো সেগুলোকে আলাদা আলাদা অনেকগুলো, দুটো বই তিনটা বই মিলিয়ে মিলিয়ে যে চার ফর্মার বইগুলো করা হয়েছিল, যেগুলো বেরিয়েছে। একদম গৌতম দা তো প্রথম দুটো বইয়ের ব্যবধানও 10 বছরের আর কি, তো ভাবা যায় না যে এক ফর্মা দুটো বই বেরোচ্ছে 10 বছর পর। আমি নিজের আত্মপক্ষ সমর্থনে একটা কথাই বলতে পারি, চন্দনপুরি আসলে আমার প্রথম 7টা বইয়ের সংকলন, পরে 7টা বই বেরোয়নি আর কি, হ্যাঁ 7টা এক ফর্মা বইয়ের আর কি সংকলন। তো এই আর কি, শোনো, 4 ফর্মা বা 4.5 ফর্মাটা তো বিশাল একটা বিরাট মোটা নয়, এখন তো 4 ফর্মার বই ঠিকই আছে, ওটাও সরু বলেই আমরা ধরে নিচ্ছি। না, সবচেয়ে এক ফর্মা বই খুব সম্ভবত আমরা যদি স্মরণ করি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে, তার সময় থেকে বোধহয় এটা আরো বেশি পপুলার আকারে এলো, এবং একটা চিন্তা থেকেও এলো যে কবিরা যেন প্রকাশকদের উপরে খুব বেশি নির্ভরশীল না হয়ে পড়েন কবিতা বই প্রকাশনের ক্ষেত্রে। এটা একদম দারুণ বললেন। হ্যাঁ, এবং সেটা লিখলে সমস্যা আছে। হ্যাঁ, সেটা উৎপল কুমার বসুর পরে এসে জিনিসটাকে আরেকটু পপুলার ফর্মে নিয়ে আসতে পেরেছিলেন, তরুণ কবিদের সঙ্গে তার সম্পর্কটা আরো বেশি প্রকাশ্য হতে। কিন্তু এটাও একটা চিন্তা করার ধরন, যে এক ফর্মা দিয়ে আমি একটা সময়কে কিংবা আমার একটা ফেজকে ধরতে পারছি, সেটা আরেকজন কবি হয়তো আরেক রকম ভাবে ভাবতে পারেন, সেই স্বাধীনতাও আবার সেই কবিকে দিতে হবে। মানে এটাই আমি বলছি, আমাদের
বলা যায় ফিক্সড করে দেওয়ার তো কিছু হয় না। তাহলে যে কবি যেখানে কমফোর্ট ফিল করেন কিংবা তার চিন্তাটাকে, আবার কারো যদি মনে হয় যে না এক ফার্মার ভিতর দিয়ে আমার যা বলার এই ফেজে আমি এটা বলতে পারছি, তাহলে ওটাকে টেনে 2 ফার্মা করার কোনো মানে হয় না, এক ফার্মা 1 পৃষ্ঠা করারও মানে হয় না, তখন 1 ফার্মাই করা দরকার। ঠিক ঠিক, আবার কারো যদি মনে হয় যে না আসলে আমার এই ফেজটাকে আমি ধরার জন্য 1 ফার্মা যথেষ্ট নয়, তাহলে তাকে সেই স্বাধীনতাটা তার থাকবে। সেটাই বোধহয় কবিতার ইতিহাস। কবিতার আমরা কি তাহলে এখন মণিশঙ্করদার কাছে যাব? হ্যাঁ, হ্যাঁ। তো ওই চন্দনপিড়ির শেষ কবিতা। তারপর কচুরি পানার পর শান্ত সন্ধ্যা এসে বসে, বাছুরের চোখের মতন স্বচ্ছ কালো ভাষাহীন, যা কিছু কল্পনা করা অসম্ভব তার মতো চাঁদ একটি অবশ পাখি, একসঙ্গে বিধে আছে নাঙা খেজুর কাটায়, দূরে মেঘের মতন চাষি মিশে যাচ্ছে পাতার আড়ালে। আমি কে বা কেন এই প্রশ্ন অবান্তর। তারপর একদিন চিন্তার শুদ্ধতা দিয়ে পায়ে পায়ে পৌঁছে যাব নবদ্বীপ, বিষ্ণুপুর, দূর ফরাসডাঙ্গায়। তালবনের ভিতর দিয়ে কেউ একজন হাওয়ার মতন সেই চাঁদের হিরণ ওলট পালট করে দিয়ে চলে যাবে। এক পাশে গোলাঘর, বাঁশবন, ছোট একখানি জল, যেন জোনাক পাড়া প্রসন্ন শিউলি গাছ, আমার কবিতা। তারপর সম্ভবত আর কিছু নেই রক্তের ভিতর। সাধারণ কবিতা। শুনি। হ্যাঁ, কিছু বললেন শহীদুল্লাহ? নতুন কবিতা শুনি কিছু আপনার। এগুলো একদমই না ছাপা হওয়া কবিতা আর কি, মানে রাহুলদা বলছিলেন নতুন কবিতা শুনতে চান। রাহুলদা আছেন কিনা আমি জানি না, তাও পড়ি। না, আমরাও চাই, শুধু রাহুল দা না, আমরাও নতুন কবিতা শুনতে চাই। রাহুলদা এখন না থাকলেও অসুবিধা নেই, এটা থাকবে, রেকর্ড থাকছে আমাদের ইউটিউবে, রাহুলদা পরে শুনে নিতে পারবেন। কবিতার নাম হচ্ছে লেখা। অর্থহীন শব্দগুলি যখন ঘিরে ধরছে তুমুল বাংলা কবিতা এবং আমাকে, ঠিক তখনই আমি তরুণ কবিকে কবিতায় নৈশব্দের অর্থ সম্পর্কে বলবার কথা ভাবি। অথচ নৈশব্দের অর্থ হয় না লেখার জীবনে। শব্দে শব্দে অস্থির লেখা, ভোর থেকে বাসন মাজে, দুপুরের পর থেকে নিজের সশব্দ সংসার ও সন্তান নিয়ে নাস্তানাবুদ লেখারানী মণ্ডল রোজ রাতে বেদম মার খায় নেশাকর হারুর হাতে। তবু অনেক রাতের দিকে নুসরত আলো আসে জালনা দিয়ে, লেখা ভাবে এই আলো নতুন বাংলা সিনেমার পোস্টার। হারু যেদিন মদ খাবে না, দুজন হলে গিয়ে দেখে আসবে। অতর্কিতে তাজা বরবটির মতো ট্রেন, এসো তাকে শীত বলে ডাকি। ঈশ্বর বা পথের কুকুর, কাউকে নিও না সঙ্গে। গত 3 দিন ধরে চোখে লেগে থাকা মেয়েটি পালসের ভিতর হেসে ফেলে। কবিতা হচ্ছে বানান। খুব সাধারণ বানানো প্রায় ভুল লিখে ফেলি। স্বভাবতই সেই ভুল বানানকে খাপছাড়া লাগে। তড়িঘড়ি করে কেটে দিয়ে তারপর ঠিক বানান লিখি, এবং এরপর একটা আশ্চর্য ঘটনা ঘটে। ওই ভুল বানানের স্মৃতি ক্রমাগত চোখের অভ্যাসকে, যা ভুল ঠিক অনায়াসে বলে দিতে পারে, প্রত্যাঘাত করতে থাকে। বারংবার মনে হয় ঠিক লিখছি তো। এরকম ভুল বানানের মতন মেয়েটিকে দেখি আজ দীর্ঘকালীন স্মৃতির ভিতর একটা খুব শান্ত পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। হয়তো আজও চুপ করে থাকবে, একটাও কথা বলবে না। এই ভুল জীবন আর ভুলের দিকে গড়িয়ে যাবে শুধুই। তবু কখনো আচমকা মনে হয় ঠিক ভাবছি তো। ভাষা বিজ্ঞান কবিতার নাম। অভিধানকে শত্রু জ্ঞান করি, এত শব্দ যেন উন্মোচনের অধিক আড়াল করেছে।
সেই বহুকাল আগে যেখানে সতত মন চলে যায়, দেখি একজন আটবি কত অনায়াসে ভাব বিনিময় করে নগরবাসীর সঙ্গে। আবার গৌড়ের অধিবাসী বিদর্ভ থেকে অথবা সৌরাষ্ট্র থেকে কেউ মগধে বিপণন বাণিজ্য সেরে নিচ্ছে অতি অল্প আয়াসে। হয়তো অনায়াসে হচ্ছে না আর কিছুই, কিন্তু ইতিহাস তার বিশাল ভারী হাত দিয়ে সব ফাটলগুলি এমন ভরাট করে দিয়েছে যেই এত দূর থেকে তাকে তক্তকে মসৃণ এক উঠোন মনে হয়। আমি ওরকম ঐতিহাসিক মসৃণ কোনো এক ভাষা রপ্ত করে নিতে চাই। আমিও জেনে নিতে চাই শুধু সেই অল্প কিছু ম্যাজিক শব্দ, যাতে করে আমিও সেধিয়ে যেতে পারি অন্য প্রান্তে মানুষটির ভিতর। এই নতুন কয়েকটা লেখা আর কি পড়লাম আর কি। আর কি পড়বো? আর তোমরা? ভালো, হ্যাঁ পড়ো না, ভালো লাগছে খুব। অশ্রু তরবার থেকে শাশ্বতীর অনুরোধ ছিল। নতুন লেখা শুনছি তো, পড়ে শ্যামাগ্নি আর অশ্রুতরবার তো হলো। অশোকগাথা। একটা অন্তত হোক, আচ্ছা, শ্যামাগ্নি অথবা অশোকগাথা। শ্যামাগ্নি অথবা আচ্ছা, এখানে একটা লুৎফর রহমানের একটা প্রশ্ন এসছে, এরপরটা যদি উত্তর দিই বলবো কথা নাকি মনিকা? লুৎফর অনেক দুবার বলেছে, আমি ওটা লক্ষ্য করেছিলাম প্রথমে। এটা অদ্ভুত প্রশ্ন। ও বলছে যে কবিতা কি বরদাস্ত করে পাঠককে নাকি অনুগ্রহ করে? সব হারিয়ে মানুষ কেন কবিতা আঁকড়ে বাঁচেন? কবিতার জন্য কেউ কেউ কেন ভবঘুরে হয়ে ওঠেন শেষ পর্যন্ত? এইটাই আমার একটা জিনিস মনে হয়, কবিতা পাঠককেও বরদাস্ত করে না, পাঠকও কবিতা বরদাস্ত করে না। মানে যদি আমি ধরে নিই আর কি, 210 মিলিয়ন 210 মিলিয়ন বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, আরো বাইরে যারা আছেন সব মিলিয়ে ধরুন 200 মিলিয়ন 200 মিলিয়ন যদি লোকজন থাকেন আর কি, বাংলা ভাষাভাষী লোকজন থাকেন, তার 2-3% লোক কবিতা পড়ে আর কি। হ্যাঁ, এবার যারা কবিতা পড়ে আর কি, তাদের মধ্যেও আর কি তারা যে বই কিনে পড়েন, ফেসবুকেই পড়েন হয়তো বেশিরভাগ লোক, তার মধ্যে কিছু লোক আর কি হয়তো কবিতার বই কিনে পড়েন। এবার এই বই কিনে পড়ার মধ্যেও যারা কবিতা পড়ছে আর কি, বই কিনে পড়ে, তাদেরও বিভিন্ন ভাগ আছে আর কি। মানে এই কবির কবিতা পড়বো বা এই কবির কবিতাই আমি পড়ি। এবং যদি ভালোভাবে দেখা যায় এরা সবাই কবিতা প্রয়াসী বা এরকমই। তো সেই অর্থে বলতে গেলে যেমন পাঠক কবিতাকে বরদাস্ত করে না, মানে পাঠক মানে নিউজ পেপার রিডার যারা বা এমনি যা কিছু পাঠক হয়তো নেই, তারা যেমন কবিতার পাত্তা বা তোয়াক্কা করে না, তেমনি কবিতাও পাঠকদের তোয়াক্কা করে, মানে ভাবেই না কি হয়েছে আর কি। আমার এখন খুব মনে হয় আর কি এই জিনিসটা, যে এই ধরুন আধুনিক কবিতা বা আমাদের লেখা কবিতা আর কি, কিছুক্ষণ আগে ইউটিলিটির একটা প্রশ্ন আসছিল, নিরুপম বাবু বলছিলেন, নিরুপম দা বলছিলেন যে ইউটিলিটির প্রশ্নে যদি আমার এই কবিতাটা ভালো লাগে তাহলে বোধহয় এটা সার্থক হয়ে গেল। এইরকমই হয়তো এই কবিতাগুলো ফুটে আছে বিভিন্ন নাম না জানা ফুলের মতো, হয়তো আমার লেখা ঘেটু ফুলের মতো। কেউ রাস্তা চলতে চলতে হয়তো একবার তুলে নিয়ে তার কোপায় লাগালো বা হাতে নিয়ে চলে গেল, কিছুক্ষণ পর ফেলে দিল। এইরকম মানে সে অর্থে প্রচুর কবিতার পাঠক রয়েছে তা নয়, কিন্তু কিছু কিছু মানুষের ডেস্টিনি আছে যারা কবিতা আঁকড়ে থাকে। লুৎফর হয়তো তাদেরই একজন, আমি তাদেরই একজন। সবচেয়ে সুবিধে হচ্ছে যে আমি কবিতা লিখতে এসে এইসব লোকজনকে খুঁজে পেয়েছি আর কি। এই যেমন যদি কোনোদিন তোমার সৌভ কবিতা না লিখতো, তাহলে সৌভের সঙ্গে আমার পরিচয় হওয়ার কোনো উপায় ছিল না। বাংলাদেশ থেকে সুবিধা সেটা হতো না। আমি কোনোদিন কবিতা লিখিনি, কিন্তু কি কবিতা প্রেমী সেইটা ভাবো। এক লাইনও কবিতা না লিখে এইরকম কবিতা ভালোবাসো, যে এরকম একটা জিনিস ভালোবাসে, এইগুলো হচ্ছে ডেস্টিনি আর কি। হ্যাঁ, সে এখন একটা পত্রিকা করে ফেলবে, রেসিডেন্সিতে পড়াশোনা করেছে, সুতরাং অন্য কিছু চাকরি বাকরি বা সেরকম নিয়েই থাকতে পারতো, কিন্তু এটা ডেস্টিনি, কি বলবো আর। এই আর দেখো এই যে লুৎফর বলছে ভবঘুরে হওয়া যাও কবিতার জন্য আর কি,
আমার তো মনে হয় কবিতাও এক ধরনের ঘর আর কি, মানে ভবঘুরে সে কি হবে, সে তো কবিতা লেখার জন্য যদি ভবঘুরে সে হতে পারবে না, সে কবিতার ঘরে গিয়ে পড়লো আর কি, তার ওইটাই ঘর হলো তখন। সুতরাং এই আর কি, মানে কবিতা তো একটা আশ্রয়ও আর কি শেষমেশ। সুতরাং হ্যাঁ, ওই কিছু লোকের কাছে আসলে এই তোর সঙ্গে আমার পরিচয় হলো, এটা একটা বড় ব্যাপার। কুণাল নহলে হতোই না। ঠিক ঠিক, এবং একদমই তাই। আপাত অর্থে যে মানুষগুলি ভবঘুরে নয়, যারা হয়তো সংসার করছে, দিব্য একটা চাকরি করছে, কিন্তু মানসিক ভাবে হয়তো সে ভিতরে ভিতরে সাংঘাতিক ভবঘুরে। সেই ভবঘুরে একদম একদম। সংসারে সে নিজেকে মেলাতে পারে না, চাকরিতে মেলাতে পারে না, কোথাও মেলাতে পারে না। তাহলে ওই রাত্রে ওই বালিশে মাথা রেখে সে আসলে নিজেকে নিজের শরীরের বাইরে নিয়ে এসে ফেলে ওই ওই ভবঘুরের নেটওয়ার্কের ভিতর সে ঢুকে যেতে চায়। মানে কবিতা যদি সেই ঘর হয়, যে ঘরটা অন্য কোথাও আছে, এই এই কাঠামোর বাইরে, এই মানুষগুলি তখন ওই আশ্রয়ের কাছেই যেতে চায়, ওই কবিতার কাছেই যেতে হয়। তাহলে মানে আপাত দৃষ্টিতে যাদের ভবঘুরে মনে হচ্ছে তারাও যেমন যেতে চায়, আপাত দৃষ্টিতে যারা ভবঘুরে নয় কিন্তু মানসিকভাবে খুবই ভবঘুরে। এবং কবিতার একটা বড় জায়গা বোধহয় এখানে, যে কবিতার মতো প্রতিষ্ঠান বিরোধী আর কোনো ফর্ম হতে পারে না। একদম এটা একটা সাংঘাতিক প্রতিষ্ঠান বিরোধী ফর্ম। তার একদম নিরাশ্রয়ী হিসাবেও সে টিকে থাকতে পারে। আর আলটিমেট মানুষ, যে মানুষগুলি ভবঘুরে হতে চায় সরাসরি এবং অসরাসরি, তারাও তো আসলেই কি বলা যায় যে প্রতিষ্ঠান বিরোধী। একজন পাগল যেরকম ভাবে প্রতিষ্ঠান বিরোধী, কবিতার কামড় খাওয়া মানুষজনও আসলে সেরকমই প্রতিষ্ঠান বিরোধী। এবং কবিতা কাছে মনে হয় যে সে তার আশ্রয়টা পাবে। হয়তো কবিতাও শেষ পর্যন্ত তাকে প্রতারণা করতে পারে, কবিতা হয়তো সেই শেষ আশ্রয়টুকু নয়, কিন্তু কবিতা এবং কবিতার জন্য যারা ভবঘুরে হলো তাদের জার্নিটা একসঙ্গে চলতে থাকে বলেই হয়তো এই মানুষগুলি সবচেয়ে মাইনরিটি, যারা পৃথিবীতে মানুষগুলি টিকে থাকে কোনো না কোনো ফর্মে। আমার সেটাই মনে হয়। খুব ঠিক, খুব ঠিক। আমরা তাহলে মনিরের কাছে, হ্যাঁ কুণাল বলছিলে কিছু, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, মানে তোমার কথাটারই সূত্র ধরে রেশ ধরে বলছিলাম যে কবিতা প্রয়াসী যারা, তারাই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে শিল্পী সম্প্রদায় পৃথিবীর, তারাই এক প্রকৃত অর্থে সর্বার্থেই, আক্ষরিক অর্থে সর্বার্থেই তারা প্রকৃত সংখ্যালঘু সম্প্রদায় সারা পৃথিবী নিরিখে। একদমই তাই, মানে আমি সেভাবেই বলছি, যারা কবিতা প্রয়াসী তাদের সংখ্যাও কত, বাংলা ভাষা বলে কতজন, বাংলা ভাষায় কবিতা প্রয়াসী লোক কতজন, তাই আর কি। কিন্তু এদের মধ্যে অনেক ভাগ আছে আর কি, বিভেদ আছে বিভিন্ন রকম। এই প্রসঙ্গে আচ্ছা, আমার হ্যাঁ একটু সৌভর কাছে এই প্রসঙ্গে একটু শুনে নি, কি বল? ও খুব ঠান্ডা দেখছি। হ্যাঁ মানে জানি না, কবিতা সহ্য করে, পাঠক সহ্য করে, জানি না। তবে হ্যাঁ মানে আলটিমেটলি যেরকম ভ্যান গখের কথা কুণাল মাঝে মধ্যে বলো, বইও ভ্যান গখের নামেই ওর বইও, তো সে আলটিমেটলি ওই শিল্পীর যে আর্কেটাইপ যেটা না, মানে একদম আর্কেটাইপাল শিল্পী, আধুনিক যুগের আর্কেটাইপাল শিল্পী, সমাজ বিচ্যুত, এবং যে বস্তুত ওই প্যারিস থেকে সে চলে গেল প্রথমে আর্লে, তারপর মানসিক রোগগ্রস্ত হয়ে অভরে, তো সে ওই এবং সেখানে ও শিল্পের মাধ্যমে সেই কমিউনিকেশনের চেষ্টা করছে। এটা কল্পসিতাও বলেছিলেন যে একজন একা মানুষ সে সত্যি তার কমিউনিকেশনের রাস্তাই হয়ে উঠছে কবিতা। এবং সেই দিক থেকে দেখতে গেলে ওই কবিতার আশ্রয় সে সমাজের সঙ্গে নিজের যোগাযোগ তৈরি করছে। সেটা হতে পারে খুব সীমিত পাঠক গোষ্ঠীর সঙ্গে, এরকম নয় যে সে সেরকম সৌভাগ্য খুব কম লোকেরই হয়। মানে বস্তুত নেরুদা ছাড়া এরকম খুব কম লোক আছেন যার কবিতা একাধারে মানে উচ্চকিত ভাবে পাঠক পড়ছে, উচ্চকিত ভাবে আবৃত্তি করা হচ্ছে, এবং একই সঙ্গে তার শিল্পোত্তীর্ণ বা রসোত্তীর্ণ, সে ধরনের লেখক খুবই কম। নেরুদাই একমাত্র বোধহয়, আর খুব একটা এরকম আমার মনে পড়ে না। কিন্তু সেই যত ছোট সংখ্যকই হোক, একটা যোগাযোগের জায়গা তো নিশ্চয়ই তৈরি হয়, এবং সেই যোগাযোগের রাস্তাটাকে বন্ধ করে দিলে জানি না কবিতার শেষ অবধি সার্থকতা আদৌ কিছু থাকে কিনা।
এখানে পূর্বা লিখেছে, চমৎকার সঞ্চালনা, কবিদের মূল্যবান মতামতের পাশাপাশি পাঠকের প্রিয় কবিতা পরিবেশনের ভারসাম্য আনন্দ দিল খুব। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক। মণিশঙ্কর দা কবিতা নিয়ে আছেন, একটু শুনি ওনার কাছে। আচ্ছা, আমার হ্যাঁ বলছি বলো। হ্যাঁ, বলছি শাশ্বতী একটা প্রশ্ন করছে ভ্যান গগের প্রিয় রং নিয়ে। ভ্যান গগের যে ও, আঁকা হ্যাঁ, ছবি ক্যানভাস, হ্যাঁ। সেটা থেকে কি করে ভ্যান গগের প্রিয় রঙের যে গদ্য কবিতাগুলো, সেই গদ্য কবিতা রূপায়ণের ভাবনা, মানে কবিতা লিখবার ভাবনাটা কি করে আসলো? প্রথম কথা বলি যে 2010 থেকে 14 সাল পর্যন্ত আমি জলপাইগুড়ি ছিলাম একটানা। আমাদের কলেজের সামনেই ন্যাশনাল হাইওয়ে অধিকাংশ দিন বন্ধ থাকতো। আমাদের সাথে সখ্য গড়ে উঠেছিল সেই কৌরকারের, সেই দাদার। তো আমরা যখনই যেতাম, যেদিন খোলা পেতাম আমরা গিয়ে খুব গালাগাল করতাম যে তোমার ব্যবসা কি করে চলবে ইত্যাদি প্রভৃতি, বাংলা মদ খেতেন। তো উনি যেন সর্বার্থে একটা আলস্যের উদযাপন করতেন, ব্যবসাটা ওনার মুখ্য নয়। ওনার দোকানে দুটো চেয়ার ছিল, সেলুনে দুটো চেয়ার ছিল। একটা চেয়ার নতুন পালিশ করা, অনেক চেয়ারে খয়েরি পালিশ হয়, ওই পালিশটা হলুদ রঙের রিয়েল উইশ হলুদ আভো পালিশ ছিল। আর একটা চেয়ার একটু পুরনো হয়ে যায়, সেটাকে বাইরে ফেলে দেওয়া হয়েছিল, ভ্যাপসা কালচে পড়ে গেছিল। তো ভ্যান গগের ছবি পর্যায়ক্রমে গ্র্যাজুয়ালি আমি পরবর্তীকালে যখন দেখি তাসচেনের যে কমপ্লিট পেইন্টিংস অফ ভিনসেন্ট ভ্যান গগ বলে যে বইটা আছে, ওই বইয়ের শুরুতেই যে পেইন্টিংটা দিয়ে শুরু, সেখানে ভ্যান গগের আঁকা একটা ছবি আছে, দুটো ছবি আছে পরপর, একটা কালো চেয়ার একটা হলুদ চেয়ার। কালো চেয়ারটায় বসতেন হচ্ছে পল গগা, হলুদ চেয়ারটা ভিনসেন্ট ভ্যান গগ। কালো চেয়ারটা হচ্ছে আরাম কেদারা এবং হলুদ চেয়ারটা খুব অর্ডিনারি একটা চেয়ার। কালো চেয়ারটা কালো এই অর্থে ওই ঘরে লাইটটা খুব কমিয়ে দেওয়া হয়েছে, খুব ডার্ক টোনে কাজটা করা। এইটা হচ্ছে এই কারণে যে পল গগার সঙ্গে তখন ভ্যান গগের বিচ্ছেদ ঘটে গেছে, বিচ্ছিন্নতা হয়ে গেছে, এবং পল গগা চলে যাওয়ার পরে তার অনুপস্থিতিটা ভ্যান গগ তখন টের পেতে শুরু করছে, সেই বিচ্ছেদ বেদনা। সে যে আর কখনো ফিরে আসবে না পল গগা তার কাছে, তার সেই অনুপস্থিতিটা বোঝাতে চেয়ারটাকে কালো করে দেওয়া হয়েছে, আর্ম চেয়ারটাকে। এবং তার যে সাধারণ সাদামাটা চেয়ার ভ্যান গগের নিজে যেটাই বসছেন, সেটা যতই সাদামাটা হোক, সেটা একদম আলোকোজ্জ্বল একটা ঘরের মধ্যে রাখা একটা চেয়ার, যে ওটায় প্রাণ আছে, ওটা একজন আবার গিয়ে বসবে। ছবির এই ভাষাটা আমাকে খুব প্রভাবিত করেছিল। এটা প্রভাবিত করার পর আরো পরবর্তীকালে যখন আমি বৈষ্ণব কবিতা টুকটাক পড়া শুরু করি, বরুচণ্ডী দাস, বিদ্যাপতি, তখন বিদ্যাপতির মধ্যে যখন শ্রীরাধার কৈশোর বর্ণনা করছেন বিদ্যাপতি, সেখানে গিয়ে আমার কখনো মনে হলো যে আরে আমি তো সেই সেলুনেই দেখে এসেছিলাম, যেরকম একটা চেয়ারের কৈশোর যেন শ্রীরাধার মতো হলুদ, আর বাইরে পড়ে আছে যে চেয়ারটা ভ্যাপসা কালো হয়ে গেছে, ওটা তো ঘনশ্যাম, এবং তাদের মধ্যে কোথাও একটা চোরাটান রয়ে গেছে। সূত্রপাত একদম গোড়ার ঘটনা, যে আমি ডিকোড এবং এনকোড করছি, ভ্যান গগেট এবং এনকোড আমি যুগপৎ করে একটা টেক্সট নির্মাণ করছি, তৈরি করছি। তারপর আমি পুরুলিয়ায় থাকার সময়, পুরুলিয়া থেকে আসানসোল যাবার যে রাস্তা, সেখানে যাওয়ার পথে বাদিকে একটা রেড লাইট এরিয়া পড়ে, একটা বেশ্যাপল্লী পড়ে, লছিপুর জায়গাটার নাম। এবং খুব রাগঢাক করে যে সেই রেড লাইট এরিয়াটা এরকম নয়, মেইন রাস্তার পাশেই আছে। এবং বহুবার আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাতায়াতের পথে আমি দেখতাম যেরকম ভাবে হয়ে থাকে অ্যাপারেন্টলি, আপাতভাবে ওই রকম একটা জায়গার ছবি, যেরকম দামি দামি মার্সিডিজ বিএমডাব্লিউ সব এসে দাঁড়াচ্ছে, থামছে, এবং বাইরে সেই ওদের পোশাক অন্তর্বাস ঝুলছে, শুকোতে দেওয়া হয়েছে, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করছে। আবার ওখানে ভবঘুরে এক আর্টিস্টকে আমি দেখতে পাচ্ছি, যে ছবি আঁকছে, যেরকম র্যান্ডম স্টেশনে ওরা দাঁড়িয়ে যায় ছবি আঁকে। তখন সামহাউ আমার মনে হলো যে ওই তো, যে এই মেয়েটাই কিশোরী যে বেশ্যা আছে, সে কি র্যাচেল, আর এ কি ভিনসেন্ট ভ্যান গগ। খুবই স্থূল ভাবনা থেকে, মানে খুবই বাহ্যিক একটা জায়গা থেকে গুলো আসলো। আবার দেখলাম একটা বাচ্চা, তার পেটটা মোটা, নাভির কাছে একদম জরুলের মতো একটা, সে গিয়ে তার মাকে জড়িয়ে ধরছে। তা আমার হঠাৎ সেই ব্রাহ্মণ কবিতা মনে পড়ে গেল, মনে হলো এই সত্যকাম জবালা। তো ভ্যান গগের প্রিয় রঙের মধ্যে আমি একটা জায়গাতে এদেরকে মেলাবার চেষ্টা করলাম ভাবে। আরে পুশ রেড করতে আসছে, সেই সময় গোপনে পিছনে গিয়ে যে গাঁজাগুলো জমানো ছিল, গাঁজা পুড়িয়ে ফেলছে, এরকম ভাবেই
কখনো পটে টুইটার্স বা অন্য কোনো ছবি, গদ্য কবিতাগুলো। অনেক ধন্যবাদ কুনাল। অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকেই, মানে আর বেশিক্ষণ করা যাবে না, আমাদের সময় প্রায় হয়ে এসছে। তোমাদের কারোর কিছু আর বলার আছে? যদি আমরা বরং হ্যাঁ, আমরা সবার একটা করে কবিতা শুনে শেষ করি, তাহলে কবিতা আচ্ছা, দিয়েই শেষ করি। বেশ। মনিরা, আপনি আপনার শেষ কবিতাটা বলুন। আচ্ছা, শ্যামাগ্নি। হ্যাঁ, নারকেল বনের ভিতর ছোট ছোট বৃত্তাকার খড়ের ছাউনিওয়ালা কুটির। সারাদিন নারকেল ফুল ঝরে মাটির উঠোনে। জিজ্ঞাসা চিহ্নের মতো বাঁকা পথ ধরে, পিঠে অশোধিত লবণের বস্তা। গাধারা চলেছে দূরে নিয়তি নির্দিষ্টে। বেলাভূমি ধরে শুকোতে দেওয়া শুটকি মাছের ত্বক কর্কশ সোনালি হয়ে ওঠে আরো। পুরনো মদের বোতলের মতো লাল আকাশ গুটিয়ে নেয় পাখিদের জাল। কাদাবালি দ্বীপের অরোডেনড্রন ফুলের মতন গাঢ় সন্ধ্যা নামছে অদ্ভুত। এইসব তুমি কবেকার প্রার্থনার উত্তর। আমাকে নির্জন করো, সকল বাহির যেন আমাকে নির্মোহ প্রত্যাখ্যান করে। নরম সোনার বাতি জেলে একে একে ফিরে আসে জেলে ডিঙিগুলি। তোমার মুখের পরে পাখিদের ওড়াউড়ি সৌর লবণ। অনেক কল্পসিদা করবেন এখন? আমি একটা 4 লাইনের কবিতা পড়ছি। এই কবিতার নাম ছিল গ্রন্থিকার অন্তিম রচনা। অলৌকিক পিয়নেরা চিঠি বিলি করে জ্যোৎস্নায় বাড়ি ফিরে গেছে। আমিও ফিরেছি আজ ঘাতকের ছায়া থেকে ছায়া ছায়া ফিরে। এসেছি তোমাকে ভালো, রেখেছি অনন্য পায় লিখে লিখে শীর্ণ পুস্তিকায়। ধুলো কাদা মেখে যেন বেলা ঢের হলো, মৃদু হেসে এইবার সম্মতি জানায়। আমরা সৌভকে দিয়ে শেষ করব। কুনাল যদি সৌগতা পড়ুক, সৌগতা পড়ো। পড়ুক। আচ্ছা, আমি ওই সাম্প্রতিক একটি লেখা আপন পাঠ ব্লগজিনে বেরিয়েছিল, ইন্দ্রপ্রস্থ লেখাটার নাম। তোমার বাড়িতে প্রথম দিনের কথা মনে পড়ে যায়। পোষা কুকুরের গন্ধে ভারী ছিল মেঝে। হামাগুড়ি দিয়ে বারান্দায় চলে গেল বুড়ি। সেও এখন স্নাতক ভূবিদ্যায়। শ্রীতমা কেমন আছে? রসুনের ঝাঁজে তার ম সংঘার। নতুন কাসুন্দি ভরা তাক। তখন বিকেল, বেতারে ফুরিয়ে গেছে পুরনো দিনের গান। হ্যাঁ, এটা আমি এটা একটা পুরনো বই, আমার দ্বিতীয় বই থেকেই পড়ছি। এটার নাম ছিল মুনিয়া ও অন্যান্য গুহ। এই কবিতাটার নাম আলো আর পর্দা সরে যায়। কেননা ফেরাও পিঠ, জেগে ওঠে আপাত সরল, ঢালু ও ধারালো পথ। পথের ওপরে ধস্ত পাখির ডানায় লেগে আছে হিম শান্তি, দু এক ফোঁটা বৃষ্টির জল। মুনিয়া, এমন শান্তি একমাত্র তোমাকে মানায়, যে তুমি নির্মম দাঁতে পিষে ফেলো আপেলের ত্বক, যে তুমি দিনের শেষে ক্লান্ত মুখ মুছে নিচ্ছ আমার জামায়। মূল্যবান ধাতু, সোড়া, তামা ও গন্ধক যে তুমি বিচূর্ণ করো, বুনে দাও রাত্রির অবান্তর খেতে পঞ্চায়েতি ভেদ আর সমবেত গ্রামীণ কুহক। সেদিন তোমার সঙ্গে ডাকবাংলোর দিকে হেঁটে যেতে যেতে লক্ষ্য করেছি ওই বনভূমি, টোটেম শাসিত। ভাঙা কবরের পাশে নত হয়ে ফুটে আছে ফুল, তাকে গূঢ় সংকেতে জাগাও ও ছিঁড়ে আনো। আরোগ্যবিহীন এই চায়ের গেলাসে ব্যক্তিগত ছায়াগুলি প্রায়শই ভেঙে যায় তোমার সহজ নিঃশ্বাসে।
নবনীতা দি শেষ করবেন তার আগে আমার দিক থেকে আমি একটু বলে নিই যে কবিতার কাজ যদি আনন্দ দেয়াই হয়, সেটা যদি তার ইউটিলিটি হয়, সেটা আজকে আমি খুব পেলাম। চারজন কবির কাছ থেকে, তাদের পড়া থেকে, তাদের কথা থেকে তো শিখলাম অবশ্যই। পাশাপাশি আমার দিক আরেকটা কৃতজ্ঞতা হচ্ছে আজকের পাঠকদের কাছে। আজকে যারা শুনছেন প্রোগ্রামটা, তারা এত বেশি সক্রিয় ছিলেন এবং সঞ্চালনার কাজটা আসলে তারাই করেছেন আজকে সেই অর্থে, কবিতার অনুরোধে, প্রশ্ন দিয়ে। তাহলে যে কবিতা নিয়ে যে সক্রিয়তা, হয়তো সংখ্যালঘিষ্ঠ মানুষেরই সক্রিয়তা এটা, কিন্তু কোথাও না কোথাও এই যে সংযোগগুলি তৈরি হচ্ছে আমাদের, এটা আজকের পৃথিবীর জন্য খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয়। এবং এই সংযুক্ততা, এই সম্পর্ক আগামী দিনেও অটুট থাকবে। আর ভাষালিপির এই ফেসবুক আড্ডা, সেটা কখনো কখনো হয়তো আমাদের আবার নতুন করে মেলাবে, নতুন কথাবার্তা নিয়ে আমরা আবার হাজির হতে পারবো। তো কবি এবং আজকের শ্রোতাদের কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে থামছি। নবনীতা দি শেষ করো। আমার আজকে আর বিশেষ, আমিও মুগ্ধ হয়ে শুনেছি কবিতা ভালোবাসা থেকে তো এই সবকিছু। সুতরাং আমি আজকে সত্যি খুব খুব ভালো একটা সময় কাটালাম এবং আমাকে সম্পূর্ণ এই সময়টা, এই যে আমি এত টেনশন ফ্রি, আমায় কিছু ভেবে বলতে হবে না, এটার জন্য আমি শহীদুলের কাছে কৃতজ্ঞ যে ও এসে, এটা ওর কাছে কৃতজ্ঞতা মানায় না, ও আমার ভাই, ও এটা করতে বাধ্য, আমি বলেছি ও করবে, এটাই ধরে নিয়েছি আর কি। আর ভীষণ সুন্দর সময় কাটালাম এবং ও যেটা বললো যে আজকে সত্যি যারা শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু ছিল, তারা সত্যি এত এত রিয়াক্ট করেছে এই অনুষ্ঠানটার সাথে, যার জন্য হয়তো এটা আরো ভালো লেগেছে। আর তোমাদের সবার কাছে সবাইকে অনেক 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 ধন্যবাদ, যে খুব সুন্দর, খুব ভালো লাগলো। এরকম আবারও আমরা শুনবো। এবার তোমরা লেখো, আমি তো আবার একজন প্রকাশকও, বই বার করবো বলে বসে আছি। ঠিক আছে, আজকে এখানেই তাহলে অনুষ্ঠান শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে যারা কারিগরি সহায়তা দিয়েছিল, বইঘর যারা বরাবরই দিয়ে যাচ্ছে, তাদের কাছে তাদের কাছে এটা বলতে ভুলে গেছি, সত্যি যারা এতটা সময় আমাদের এই সম্পূর্ণভাবে সবটা ঠিক করে ইয়ে করে বইঘরকে। পেছনে আছে শুভজিৎ এটাকে মানে অর্গানাইজ করছে পেছন থেকে সম্পূর্ণ সহায়তা দিয়ে। আগামীকালও আমাদের প্রোগ্রাম আছে। শুভজিৎ বোধহয় আজকে কোথায় গেছে, বোধহয় আমরা এখানেই শেষ করি, কানেকশন প্রবলেম হচ্ছে, আমরা শেষ করি এখানেই। আগামীকাল প্রোগ্রাম আছে, আমরা তাহলে লিভ করে যাই এক এক করে। অনিদা ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন।